এসব কি মাহিন? ছি, আমি কখনো ভাবতে পারিনি তোমার মতো একটা জঘন্য স্টুডেন্ট আমি পাবো। আমি তোমার থেকে 2 বছরের সিনিয়র, তুমি কিভাবে আমাকে ভালোবাসার প্রস্তাব দাও? তোমার কি শরম করে না তোমার ম্যাডামের সাথে বেয়াদবি করতে? কি করব বলুন তো ম্যাডাম, ভালোবাসা যদি বয়সের পার্থক্য করে হইতো তাহলে তো কখনো জুনিয়ররা সিনিয়রদের প্রেমে পড়তো না, বা সিনিয়ররা জুনিয়রের প্রেমে পড়তো না, তাই না ম্যাডাম? আমি তোমাকে কত কি বললাম, তাও তুমি নির্লজ্জের মতো আমার সাথে কথা বলতেছো। তোমার শরম করে না? উফ ম্যাডাম, শরম করব কিসের জন্য? আমি তো আপনাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষের সামনে শরম করলে কিভাবে তার সাথে আমি সুসম্পর্ক গড়ে তুলবো আর ভালোবাসার মধুর কথা বলবো? আমি এক্ষুনি গিয়ে প্রিন্সিপাল স্যারকে তোমার নামে নালিশ করব, আর তোমাকে এই কলেজ থেকে টিসি দিয়ে বের করে দেওয়ার ব্যবস্থা করব। আচ্ছা, আপনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বিচারটা দেন, আর আমিও বলবো স্যার, ম্যাডাম আমার মন চুরি করেছে, এর বিচারটা করেন, তারপর আমাকে টিসি দিবেন। দেখো, তোমার সাথে একটা ডিল করতেছি, তুমি আমার পিছু ছেড়ে দাও, আমিও তোমার নামে প্রিন্সিপাল স্যারের কাছে কোনো প্রকার নালিশ জানাবো না। যদি ছেড়ে দিতে পারতাম তাহলে তো সেই কবে ছেড়ে দিতাম, এত অবহেলার পরও আপনার পিছে পড়ে থাকতাম না। কথাটা বলে ম্যাডাম আমার দিকে তাকিয়ে রাগী লুক নিয়ে দ্রুত কলেজের অফিস কক্ষে চলে গেলেন। আর আপনারা ভাবতেছেন একটা স্টুডেন্ট কিভাবে একটা ম্যাডামের প্রেমে পড়তে পারে, তাই তো? আরে ভাই, শখে কি ম্যাডামের প্রেমে পড়েছি? দেখতে জোস, প্রথম দেখাতেই ক্রাশ খেয়ে গেছি, মনে হয় 1 ঘন্টার মতো অজ্ঞান ছিলাম। আপনাদের সাথে বকবক করতে গিয়ে ক্লাস শুরু হওয়ার সময় হয়ে গেছে। এদিকে তো প্রথম ঘন্টাতেই ম্যাডামের ক্লাস, আর ম্যাডামের ক্লাস তো আমি কখনো মিস করি না। আচ্ছা, আপনাদের সাথে পরে না হয় ডিটেলসে কথা বলবো, এখন অন্তত আমার ফিউচার বউকে দেখতে যাই। টাটা। ম্যাডাম, ভিতরে আসবো? এসে কি হবে, ঘড়ি আছে হাতে, দেখেন কয়টা বাজে। ম্যাডাম, আমি কি করব? আমার তো এখানে কোনো দোষ নেই, আমি তো ঠিক সময় এসেছিলাম, কিন্তু পথে আমার ফিউচার বউয়ের সাথে দেখা, তার সাথে কিছুক্ষণ কথা বললাম, প্রেম আলাপ করলাম, তাই একটু দেরি হয়ে গেছে। তার জন্য কি আপনি আমাকে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে একটা পিচ্চি আমার ফিউচার বউ কোথা থেকে আসবে, আর আপনি ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানেন না। ওরে বাবা, এতক্ষণ তো ম্যাডাম আমাকে তুমি তুমি বলতেছিল, এখন আবার আপনিতে নিয়ে আসলো, ব্যাপার কি? নাকি সবার সামনে বুঝতে দিতে চাচ্ছে না আমার আর ম্যাডামের ভিতরের ইটিস পিটিস কথা? আরে আমি কি কম চালাক নাকি? আমিও কাউকে এখন বুঝতে দেব না। ম্যাডাম প্লিজ, আর এভাবে সবার সামনে অপমান করবেন না প্লিজ। আচ্ছা, আজকের মতো মাফ করে দিলাম, কিন্তু নেক্সট ডে যদি আর কোনো দিন এরকম লেট হয় তাহলে ক্লাসের ভেতর প্রবেশ করতে দেব না। ম্যাডাম কথা বলা শেষ করতেই আমি ম্যাডামকে চোখ মেরে দিলাম। ম্যাডামের মুখে রিয়াকশন হেব্বি ছিল। ম্যাডামের সামনে দাঁত কেলিয়ে একটা সিটে বসে পড়লাম, আর ম্যাডাম সবাইকে পড়াতে শুরু করলো। আমার তো পড়াশোনায় মনোযোগ নেই, আমি ম্যাডামকে দেখতে ব্যস্ত। মাহিন, দাঁড়াও। জি ম্যাডাম, বলুন, কিছু বলবেন আমাকে? তোমার মনোযোগ কোথায়? কেন ম্যাডাম, আমার মনোযোগ তো আপনার দিকেই, আমি তো আপনাকে দেখতেছিলাম, অন্য কোথাও তো তাকাচ্ছিলাম না, তাই না? সেটা না হয় বুঝলাম, কিন্তু আমি কি পড়াচ্ছিলাম এখন সেটা বলো তো শুনি। আমি কি বলেছিলাম? আসলে ম্যাডাম কি বলবো, আপনি এত সুন্দর কেন ম্যাডাম? এত সুন্দর কেউ হয়? আমার কথা শুনে ক্লাসের সবাই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তাকাবেই না বা কেন? কারণ তিনি তো আমাদের ম্যাডাম, আর আমি তো তার স্টুডেন্ট, তো সেই হিসেবে আমি তো তাকে এই কথাগুলো বলতে পারি না। কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আমি তোমাকে কি জিজ্ঞেস করছি আর তুমি কি উত্তর দিতেছো? আসলে ম্যাডাম কিছু না, আমি একটু আজকে তাড়াতাড়ি বাসায় যাব। ম্যাডামের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমার বাপ মা তোমাকে কখনো শেখায়নি? শিখাবে না কেন, শিখিয়েছিল, কিন্তু এত সুন্দর ম্যাডাম থাকলে কি ওসব জ্ঞান বুদ্ধি মাথায় থাকে? আজকের মতো ক্লাস এখানেই শেষ, আগামী ক্লাসে দেখা হচ্ছে। কথাটা বলে ম্যাডাম দ্রুত ক্লাস থেকে পরিত্রাণ করলো, আর আমার কাণ্ড দেখে ক্লাসের সবাই হাসতে শুরু করে দিল। মামা, তুই আজকে ম্যাডামকে যে শব্দটা করেছিস না, হেব্বি। ম্যাডামের রিয়াকশনে দেখেছিস, একেবারে কোন লেভেলে ছিল। আচ্ছা চল, ম্যাডাম তো আজকে তাড়াতাড়ি ক্লাস শেষ করলো, তাহলে একটু ক্যাম্পাস থেকে আড্ডা দিয়ে আসা যাক। আচ্ছা চল, তাহলে বাইরে থেকে একটু আড্ডা মেরে আসি। এরকম বজ্জাত বাজে অসভ্য স্টুডেন্ট আমার লাইফে আমি কখনো দেখিনি। একটা স্টুডেন্ট কিভাবে সম্ভব একটা ম্যাডামের প্রেমে পড়া? তার বাপ মা কি তাকে আদব কায়দা বলতে কিছু শেখায়নি? ম্যাডাম, এই যে ম্যাডাম শুনছেন,
আপনার সাথে একটা কথা ছিল। আরে তুই ম্যাডামকে ডাকতেছিস কিসের জন্য? আমি তোর সাথে নেই, তুই যা। আমি তোর সাথে ম্যাডামের সামনে যেতে পারবো না। আচ্ছা, তোকে যেতে হবে না, তুই ক্যাম্পাসে যেতে থাক। আমি ম্যাডামের সাথে কথা শেষ করে তোর ওখানে আসতেছি। আই বেয়াদব ছেলে, আবার আমার পিছু নিয়েছো? কিসের জন্য বলছিলা আমার পিছু আর কখনো নিবে না? আপনার ফেসবুক আইডির নামটা যেন কি ছিল, মনে নেই, কি জানি বলছিলেন। আমি কখনো আমার কোনো স্টুডেন্টকে আমার ফেসবুক আইডি বলি না। আরে ম্যাডাম, আমি আপনার স্টুডেন্ট হলাম কই? আমি তো আপনার স্বামী হব, তাই না? ফিউচার জুনিয়র স্বামী। মাহিন, এবার কিন্তু অনেকটা বেশি বেশি হয়ে যাচ্ছে। তুমি কি বুঝতে পারতেছো না তুমি সীমা লঙ্ঘন করতেছো? আমার তো মনে হচ্ছে আমি আমার সীমানায় আছি। আমি সীমা লঙ্ঘন করতেছি না, আর ভালোবাসা কোনো অপরাধ না। তুমি এখন আমার চোখের সামনে থেকে চলে যাও, বুঝছো? আর কখনো আমার চোখের সামনে আসবে না। এভাবে বলবেন না ম্যাডাম, প্লিজ। কলিজায় একদম তীরের মতো আঘাত করে, বুঝছেন? খুব কষ্ট লাগে। তুই আমার সামনে থেকে চলে যাবি নাকি সবার সামনে অপমান করতে হবে তোকে? আচ্ছা, এখনকার মতো যাচ্ছি, আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই। অপেক্ষায় থাকেন আমাকে দেখার জন্য। কথাটা বলে ম্যাডামের কাছ থেকে চলে আসলাম শাহিনের কাছে। ক্যাম্পাসে গিয়ে বসে পড়লাম, আর চাওয়ালা মামাকে 2টা লাল চা দিতে বললাম। এরকম অভদ্র ছেলে যে হয় আমি কখনো কল্পনাও করতে পারিনি। যদি মাহিনের মতো অভদ্র ছেলেটাকে না দেখতাম আর এই কলেজে না আসতাম। ছেলেটা দেখতে বেশ সুদর্শন, কিন্তু চেহারা দেখে কেউ বুঝতেই পারবে না ছেলেটা এতটা অভদ্র। আচ্ছা চল, এখন পরে ক্লাসের সময় হয়ে এসেছে, এখন ক্লাসে যাই। তারপর দুজনে ক্লাসে চলে আসলাম। একের পর এক সব ক্লাস শেষ করলাম। তারপর কলেজ ছুটির ঘন্টা দিল, বেরিয়ে আসলাম দুজনেই। আমি ম্যাডামকে দেখার জন্য এদিক ওদিক বারবার তাকালাম, কিন্তু ম্যাডামকে দেখতে পেলাম না। অবাক হয়ে গেলাম, ম্যাডাম কোথায় গেল? কিরে ওদিক ওদিক কি দেখতেছিস? চল, বাসায় যাবি না? আরে মামা, বাসায় যাব না তো কোথায় যাব? আচ্ছা চল, এখন আর এখানে থেকে লাভ নেই, কলেজ তো ছুটি হয়ে গেছে, এখন বাসায় যাব। তারপর দুজনেই রাস্তার এক সাইডে ঢুলতে ঢুলতে বাসায় চলে আসলাম। শাহিনের বাসায় চলে গেল, আর আমি আমার বাসায়। আম্মু কোথায় তুমি? ক্ষুধা লাগছে খুব, তাড়াতাড়ি খাবার দাও। মাত্রই তো কলেজ থেকে ফিরলি, ফ্রেশ হওয়া, তারপর টেবিলে বস, আমি তোকে খাবার দিচ্ছি। ফ্রেশ হতে পারবো না, এই অবস্থায় খাবো? খুব ক্ষুধা লাগছে, তাড়াতাড়ি নিয়ে আসো কি আছে। এইদিকে কি রে আপু, এত বকবক করতেছিস একা একাই? বুঝলাম না কি হচ্ছে আজকে তোর সাথে। তেমন কিছু না। আর তুমি আমার সামনে বসে কি করতেছো? পড়ার টেবিলে পড়তে বসো। তেমন কিছু না, তুমি কলেজ থেকে ফিরলে তো, তাই মনে হলো তোমার কিছু লাগবে কিনা, তাই আসলাম। এতক্ষণ তো আমি পড়ার টেবিলেই ছিলাম। আমার এখন কোনো কিছু লাগবে না, তুই গিয়ে পড়তে বস। আমি ফ্রেশ হয়ে তারপর তোকে ডেকে নিব। খাবার সময়, এখন যা। এরকম বাদর ছেলে আমি কখনো দেখিনি। কি বাদর! আমি তার থেকে 2 বছরের সিনিয়র, তাও নাকি সে আমাকে ভালোবাসে। এটা কিভাবে সম্ভব? হঠাৎ করে মেসেঞ্জারে টুং করে শব্দ হলো। এখন আবার কি এসএমএস করবে? আসসালামু আলাইকুম, কেমন আছো? আর এখন কি করতেছো? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি বসে আছি, কিন্তু আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। আরে চিনবেন, একটু ধৈর্য ধরেন, একটু ভালোভাবে কথা বলি, তারপরে না হয় পরিচয় পর্বে যাওয়া যাবে। আসলে কথাটা হলো আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না, তাই আপনার সাথে আমি কথা বলতে চাচ্ছি না। গুড বাই। আরে আপনারা তো দেমাগ কিসের জন্য শুনি? একটু কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? এই যে মিস্টার, ভদ্রভাবে কথা বলতে শিখুন। আর আপনার লেখার ভাষা এরকম কিসের জন্য শুনি? আপনি এত রেগে যাচ্ছেন কিসের জন্য সেটা আগে বলেন তো। আমি তো খারাপ কিছু লিখিনি, তাই না? আপনার বাবা মা কি আপনাকে শিক্ষা দেয়নি যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? আচ্ছা, আপনি সবসময় বাবা মাকে কথার মাঝে টেনে আনেন কিসের জন্য? তারা কি দোষ করেছে বলুন তো? তারা যদি আপনাকে ভালো মতো শিক্ষা দিত, একটু আদব কায়দা নিয়ম কানুন শিখাই দিত, তাহলে তো আপনি এরকম উদ্ভট ব্যবহার করতেন না। আর কখনো যদি আপনি আমার বাবা মাকে আমাদের মাঝে নিয়ে এসেছেন, তাহলে সেদিন আপনার খবর আছে, বলে দিলাম কিন্তু। তাহলে তুমি মাহিন, তাই না? আমি ঠিক বলতেছি তো? হ্যাঁ, ধরতে পেরেছেন তাহলে? এটা ঠিক না মাহিন, তুমি এখনো ছোট, আর তুমি এটা আবেগের বশে করতেছো। আরে আবেগের বশে করতেছি মানে? আমি তো আপনাকে সত্যিই ভালোবাসি, এখানে আবেগের কি দেখলেন আপনি? দেখো, তোমার এখন যে বয়স, তাতে আবেগ ছাড়া কখনো ভালোবাসা থাকতে পারে না, বুঝেছো? দূর শালা, এই ম্যাডামের প্রেমে পড়লে একটাই সমস্যা, সব জায়গায় জ্ঞান দিতে শুরু করে দিবে। ফাজলামি করার একটা লিমিট থাকে, বুঝেছো? কালকে আসো, তারপর দেখো তোমার কি হাল করি আমি। আচ্ছা ম্যাডাম,
আমরা তাহলে কবে বিয়ে করতেছি? কি? আরে ম্যাডাম, ভূত দেখার মতো চিল্লিয়ে উঠলেন কেন? কেউ বাসায় ঢুকে পড়েছে নাকি? আমার বাসায় কেউ ঢুকে পড়েনি, কিন্তু তুমি একটু আগে কি বললে? আমি বলেছি যে আমরা বিয়ে কবে করতেছি। মাহিন, তোমাকে একটা কথা বলে রাখি, কখনো এটা পসিবল না। আপনি রাজি থাকলে তো সবকিছু পসিবল হয়ে যায়। আপনি একটু হ্যাঁ বলে দেন, আমি বাকিটা সামলিয়ে নেব। আর একটাও SMS দিবি না, তাহলে এক্ষুনি ব্লক মেরে দেবো, বুঝছিস? না, আর SMS দেওয়া যাবে না। আজকে এমনিতেই অনেক জ্বালিয়ে নিলাম, আর জ্বালানো যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে। আস্তে আস্তে পটিয়ে নিতে হবে। আর SMS না দিয়ে ফোনটা চার্জে দিয়ে একটু ঘুম দিলাম। ফাজিল ছেলে কোথাকার। কালকে আগে তুই কলেজে আয়, তারপর দেখ মজা কাকে বলে। আমাকে ভালোবাসো তাই না? তোমার ভালোবাসা কিভাবে কোন দিক দিয়ে পালিয়ে যাবে দেখো। আপু, তুমি এখনো এখানে বসে আছো? এখনো তুমি ফ্রেশ হও না? এই তো ফ্রেশ হতে যাচ্ছি। তোমার পড়াশোনা শেষ হয়েছে? কমপ্লিট হয়েছে? জি আপু, হয়েছে সবকিছু। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে থাকো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। মাহিন, এই মহিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, ওর সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকতে নেই। আম্মু প্লিজ, এখন ডিস্টার্ব করিও না। আর কিছুক্ষণ ঘুমিয়ে থাকি না। না, আর এক সেকেন্ডও ঘুমিয়ে থাকা হচ্ছে না। উঠে পড়, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। আম্মু এত প্যারা দাও কিসের জন্য? বুঝি না। মাত্র তো শুয়ে পড়লাম, আর এখনই এসে ডাকাডাকি শুরু করে দিয়েছো। ভালো লাগে না, যাও তো। আচ্ছা, তাহলে এই ব্যাপার, উঠবি না তাই তো? আমি কি আবার ব্যবস্থা গ্রহণ করব? এই না না আম্মু প্লিজ, এরকম করো না। সন্ধ্যার সময় এখন ভিজিয়ে দিও না। এই যে আমি উঠে পড়েছি। এই তো আমার লক্ষ্মী ছেলে, এখন ফ্রেশ হয়ে একটু বাইরে থেকে ঘুরে আসো, যাও। তাহলে মনটা ফুরফুরে হবে। সবকিছু তো বুঝতে পারো, কিন্তু ছেলের যে বউ লাগবে সেটা তো আর বুঝতে পারো না। কে বিড়বিড় করে কি বলতেছিস? যা বলবি স্পষ্টভাবে বলবি। আম্মু তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা তুমি বাইরে যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তাড়াতাড়ি আসবি কিন্তু, যদি একটু লেট হয় তাহলে কিন্তু আমি পানি নিয়ে চলে আসবো তোর রুমে। তুমি একটু বের হয়ে দেখো, তুমি রান্নাঘর না পৌঁছাতেই আমি রুম থেকে বেরিয়ে আসবো। তারপর আম্মু আমার রুম থেকে চলে গেল, আর আমি তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম রুম থেকে। কি একটা শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম, কিন্তু আম্মু সেই ঘুমটা নষ্ট করে দিল। ধুর, ভালো লাগে না। এখন একটু বাইরে থেকে ঘুরে আয়, তাহলে ভালো লাগবে তোর। কি আর করার, আম্মুর কথা তো শুনতেই হবে। তাই একটু বাইরে হাঁটতে বের হলাম। সন্ধ্যার পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে। মন চাচ্ছে এই পরিবেশের সাথে একদম মিশে যাই নিবিড়ভাবে। বেশিক্ষণ বাইরে থাকলাম না, কারণ বাইরের পরিবেশটা একটু হালকা, সাথে একটু ঠান্ডা ঠান্ডা ভাব। বেশিক্ষণ বাইরে থাকলে পরে আবার ঠান্ডা লেগে যাবে, আর আমার একটু ঠান্ডা লাগলেই আবার সর্দি লেগে যায়। আর সর্দি তো আমার কাছে একদম বিরক্ত লাগে। আম্মু আমাকে এখন যদি খাইতে দাও তাহলে দাও, না হলে কিন্তু রাতে আর খাবো না। কেন, তোর শরীর খারাপ লাগছে নাকি? তোর আব্বুকে বলবো ডাক্তারকে বাসায় পাঠিয়ে দিতে। আরে আম্মু, তুমি যে কখন কি বলো না, আমি ভেবে মাঝে মাঝে অবাক হয়ে যাই, প্লাস শিহরিত হয়ে যাই তোমার কথা শুনে। আমার কথা শুনে এখানে শিহরিত হয়ে যাওয়ার কি আছে? তেমন কিছুই নেই। এখন কিছু খাবার থাকলে দাও, আমার আজকে কেমন জানি ঘুম ঘুম ভাবে বিভোর হয়ে আছি। আমি ঘুমাবো গিয়ে। আচ্ছা, তুই একটু অপেক্ষা কর, আমি তোকে খাবারগুলো গরম করে দিচ্ছি। এইদিকে আই তিথি, তিথি কোথায় গেলি রে? এই তো আপু, আমি আমার রুমে। কেন, কি হয়েছে? তেমন কিছু না, একটু আয় তো এদিকে, কিছু কথা আছে তোর সাথে। কি বলবে তাড়াতাড়ি বলো আপু, কারণ আমার হাতে কিছু কাজ আছে, হাতের কাজগুলো শেষ করতে হবে। আচ্ছা, আমি যে তোকে এখন কি করব, তুই কি সেটা একটু হলেও বুঝতে পেরেছিস? আরে আপু, সবসময় মজা করো কেন আমার সাথে? আর আমাকে নিয়ে মজা নাও খুব, তাই না? মজা নিচ্ছি কই? আচ্ছা বাদ দে, যা তুই তোর হাতের কাজগুলো শেষ কর, তোকে ডিস্টার্ব না করি। তাহলে খোদাই আমাকে এখানে ডেকে আনার কি ছিল? ধুর, ভাল লাগে না। আমি খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম। রুমে গিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে একদম বিছানায় ফোনটা হাতে নিয়ে শুয়ে পড়লাম। এখন তো একটু ম্যাডামকে জব্দ করতে হবে, না হলে তো রাতে ভালো মতো ঘুম হবে না। তাই ম্যাডামকে ছোট্ট একটা SMS দিলাম। আসসালামু আলাইকুম ম্যাডাম, এখন কি করতেছেন? নিশ্চয়ই আমার কথা ভাবতেছেন তাই না? তুমি আমার স্টুডেন্ট, আর আমি কখনো আমার স্টুডেন্টকে নিয়ে ভাবি না। স্টুডেন্টকে নিয়ে ভাববেন না তো কাকে নিয়ে ভাববেন? আমি স্টুডেন্টকে নিয়ে অযথা ভেবে আমার সময় নষ্ট করবো কিসের জন্য? আচ্ছা, আপনি আমাকে সবসময় এত রাগ দেখান কিসের জন্য? আপনার আম্মু কি ছোটবেলায় থেকে আপনাকে করলা ভাজি খাইয়ে বড় করিয়েছিল নাকি? মাহিন দেখো, এসব ভুলভাল কোনো কথা বলবা না, আর আমার রাগ বাড়াবা না রাত্রিবেলায়। এই তো
আপনি আবার রেগে যাচ্ছেন? এত রাগ কেন আপনার, বুঝি না। তোকে বলছি না তুই কখনো আমার সাথে যোগাযোগ করবি না বা কথা বলবি না? আরে ভালোবাসার মানুষের কাছ থেকে কি দূরে চলে যাওয়া যায়? এটা কখনো কি শুনেছেন কারো কাছ থেকে? এক্ষুনি আমি তোকে ব্লক করে দিচ্ছি, দাঁড়া। এই 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 যে শোনেন ম্যাডাম, আপনাকে বলছি প্লিজ ব্লক করে দিয়েন না, তাহলে কিন্তু আরো বেশি রকম উত্তপ্ত করব। আচ্ছা তুই এত ক্যারেক্টারলেস কিসের জন্য? আপনি শুধু আমার উপরে ব্যবহারগুলো দেখলেন, ভিতরে যে মাসুম বাচ্চাদের মতো একটা নরম মন আছে, আর সেই মনকে একটু ভালোবাসলেও তো পারেন, তাই না? কে এই কথাটা বলতেছে? বজ্জাতের হাড্ডি, বাজি, বদমাস ছেলে কোথাকার। আপনি যেটা যেটা এখন বলবেন পরে সেটাই আপনার গায়ে লেগে যাবে, কারণ আমি তো ভবিষ্যতে আপনার স্বামী হব, তাই না? আমি মরে গেলেও তোকে কখনো বিয়ে করব না। আপনি মরে যাবেন কিসের জন্য? আপনি মরে গেলে তো আমি বিধবা হয়ে যাব তখন। ছেলেরা কি কখনো বিধবা হয়? সেটা তো আমি জানি না, কিন্তু আপনি যদি আমাকে বিয়ে না করেন বা তার আগে মরে যান, সত্যি আমি বিধবা হয়ে যাব। অনেক মজা দিয়েছো, আর মজা নিতে চাচ্ছি না। এখন নিজের চোখ দুটো বন্ধ করে ঘুমের দেশে পাড়ি জমাও। কালকে প্রিন্সিপাল স্যারের সামনে খাড়া হওয়ার জন্য তৈরি থেকো। আচ্ছা, আমি আপনার সাথে কি করছি যে আপনি আমাকে প্রিন্সিপাল স্যারের সামনে নিয়ে গিয়ে দাঁড় করাবেন? এই এসএমএস গুলোর স্ক্রিনশট নিয়ে রাখছি কালকে প্রিন্সিপাল স্যারকে দেখানোর জন্য। তাহলে আমিও কালকে গিয়ে প্রিন্সিপাল স্যারকে এগুলো দেখিয়ে দিব যে আপনি আমাকে কতটা পছন্দ করেন। আই কুত্তা, আমি তোকে কখন বলছি যে আমি তোকে পছন্দ করি? ফোন রাখ বলছি। আরে ম্যাডাম, আমরা এসএমএস এ কথা বলতেছি, ফোন কেটে দিব কিভাবে? সেটাই তো, আমি তোর এসএমএস এর উত্তর দিচ্ছি কিসের জন্য বুঝতেছি না। এটাই হচ্ছে ভালোবাসার টান, বুঝছেন ম্যাডাম? এটাকেই বলে ভালোবাসা। কালকে কলেজে আগে আয়, তারপর তোর ভালোবাসা ছুটাবো। এত ভয় দেখাবেন না ম্যাডাম, তাহলে তো কালকে আমি কলেজে আসতে পারবো না। এই অল্পতেই ভয় পেয়ে গেলি? কলেজ আসবো না ঠিকই, কিন্তু আপনাকে দেখার জন্য, আপনার সাথে কথা বলার জন্য ঠিকই কলেজ চলে আসবো। কালকে তোকে আমি জুতা পিটা করব যদি এরকম কোনো উল্টাপাল্টা কথা বলিস আমার সাথে। সেটা না হয় কালকে দেখা যাবে কি হবে আর কি না হবে। আজকের মতো গুড নাইট, খুব ঘুম পাচ্ছে, আপনিও খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যান, তা না হলে অসুস্থ হয়ে পড়বেন, আর আপনি অসুস্থ হলে আমার সমস্যা। আমি কখন ঘুমাবো, কি করব কি না করব, আমি অসুস্থ হলে আমি হব, তোর সমস্যা কোথায়? ম্যাডাম, আপনি আমাকে আর কতদিন এভাবে জগা খিচুড়ির মতো সম্বোধন করবেন? একবার তুই, একবার তুমি, একবার আপনি, এসব কি ভালো লাগে? তুমিটাই তো ঠিক ছিল, তাই না? তোর সাথে আমার কোনো কথা নেই, আর এসএমএস দিবি না। আচ্ছা, আমি এই ছেলেটার সাথে এত বকবক করতেছি কিসের জন্য? আমি তো কখনো কারোর সাথে এতক্ষণ এসএমএস এ কথা বলি না, কিন্তু এই ছেলেটার সাথে কিসের জন্য কথা বলতেছি? সেটা যাই হোক, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে, কালকে আবার কলেজে যেতে হবে, বেশি রাত জাগা যাবে না, তাহলে সকালে ঘুম থেকে উঠতে সমস্যা হবে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে থাকা কিছু খাবার মুখে দিয়েই কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। রাস্তার এক সাইডে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে ম্যাডামকে চোখে পড়লো। এই যে ম্যাডাম, শুনছেন? এইদিকে, এইদিকে। আমি তোমাকে না বসে আমাকে ডিস্টার্ব করবে না? আচ্ছা তুমি আমাকে পেয়েছোটা কি? তোমাকে বারণ করলাম, তোমাকে বারণ করলে তুমি সেই বারণ শোনো না কিসের জন্য? ম্যাডাম, একটা সত্যি কথা বলবো, রাগ করবেন না তো? রাগ করবো কেন? কিন্তু আলতু ফালতু কথা শুনতে চাই না, যা বলবা ভালোভাবে বলবা। ম্যাডাম, সত্যি আমি আপনাকে ভালোবাসি, জানি না কেন, কিন্তু সত্যি ভালোবাসি, এখানে কোনো আবেগ নেই। যেখানে তোমার বয়সটা আবেগী, সেখানে তোমার আবেগ না থেকে ভালোবাসা থাকবে, সেটা কি করে বিশ্বাস করব আমি? ম্যাডাম, সত্যি বলতেছি, আপনি বিশ্বাস করেন, আমি সত্যি আপনাকে ভালোবাসি। ভালোবাসলেই যে তোমার সাথে প্রেম করতে হবে এরকম তো কিছু না, তাই না? ম্যাডাম, আপনি কি আমার মনের বিষয়টা সত্যি বুঝতে পারেন না? আমি আপনাকে ভালোবাসি, এখানে কোনো আবেগ নেই, শুধু ভালোবাসাটাই আছে। দেখো, তোমার সাথে আজ এরা বকবক করতে চাচ্ছি না, এখন আমি যাই, ক্লাসের সময় হয়েছে, ক্লাসে যাব। আমার বিষয়টা একটু ভেবে দেখবেন ম্যাডাম, সত্যি আমি আপনাকে অনেক ভালোবাসি। ম্যাডাম চলে গেল, আমিও চলে আসলাম ক্লাসে। এসে দেখি শাহিন আগে চলে এসেছে। আমি শাহিনের পাশে গিয়ে বসে পড়লাম। আজকে কলেজে আসতে যে এত লেট করলি, ব্যাপার কি? তেমন কোনো ব্যাপার নেই, আসলে ম্যাডামের সাথে একটু কথা বললাম, তারপর ক্লাসে আসলাম। একটু পর দেখ ম্যাডাম ক্লাসে আসবে। আচ্ছা তুই এই ম্যাডামের পিছনে পড়ে থাকিস কিসের জন্য বুঝি না। ম্যাডামের সাথে তোর কি? আরে ছাত্র ও শিক্ষকের মধ্যে যদি বোর্ডিং না থাকে তাহলে কি চলবে বল? এত অবুঝের মতো প্রশ্ন করিস কেন? হয়েছে, আর এক্সাম্পল দিতে হবে না, আমি জানি বুঝছিস, এত ন্যাকামো করতে হবে না আমার সামনে। আমি যে ক্লাসে এসেছি সেদিকে তোমাদের কি কোনো খেয়াল আছে? কি হচ্ছে এখানে? আবার কখন ক্লাসে প্রবেশ করলো? আমি শাহিনের সাথে কথা বলতে বলতে লক্ষ্য করিনি যে ম্যাডাম কখন ক্লাসে প্রবেশ করলো। যখন ম্যাডামের ঝাঁঝালো কণ্ঠটা শুনতে পেলাম, চমকে উঠলাম। ব্যাপার কি? কখন আসলেন ম্যাডাম? আমি শাহিনের দিকে তাকাচ্ছি, শাহিন আমার দিকে তাকাচ্ছে।
দুজনাই বোবা হয়ে গেলাম হয়ে। মাহিন, দাঁড়িয়ে পড়ো। জি ম্যাডাম বলুন। গত ক্লাসের যে পড়াগুলো দিয়েছিলাম বাসায় সেগুলো কি কমপ্লিট করেছো? আবারও বোবা হয়ে গেলাম। ম্যাডাম তো ভালো করেই জানেন যে আমি পড়াশোনা না করে তার সাথে চ্যাটিং করেছিলাম। এখন সবার সামনে লজ্জায় ফেলে দিল। দেখ, আসলে ম্যাডাম হয়েছিল কি, গতকাল রাত্রে আমি না। থাক, আর বাহানা বানাতে হবে না, ভালো করেই জানি। ভালো করেই তো জানেন, তাহলে তো সবার সামনে দাঁড় করিয়ে রাখার কোনো মানেই হয় না। এখন আমার ক্লাস যতক্ষণ চলবে ততক্ষণ সুন্দর করে দাঁড়িয়ে থাকবে, এভাবে বসা নিষেধ। ম্যাডাম, আপনার মনে কি দয়া হয় না এইরকম একটা মাসুম শিশুকে দাঁড় করিয়ে রাখবেন এতক্ষণ? প্লিজ বসতে দেন। আমার কথা শুনে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। ম্যাডামও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। এভাবে আমার দিকে হনুমানগুলোর মতো তাকিয়ে থাকার কি আছে? আমি কি এখানে কোনো খারাপ কথা বলেছি নাকি? কি বললে তুমি? মাসুম শিশু? কিছু বোঝো না। তাহলে তো তোমাকে এখন মায়ের কোলে থাকা উচিত, তাই না? মায়ের কোলেই তো ছিলাম, কিন্তু মা বলল যে যা তার নাকি বৌমা লাগবে, তাই তার বৌমা খোঁজার জন্য কলেজে চলে আসলাম। পেয়েও গেছি, 2-1 দিন সময় লাগবে। এসব কথা সবসময় সব কথা মজা করে উড়িয়ে দিও না, বুঝেছো? লাইফে কিছু করতে হলে পড়তে হবে। দেখেন ম্যাডাম, লাইফে কিছু করব, তারপর একটা সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করবে। এত প্যারা কিসের জন্য? সোজা একটা সুন্দরী মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করব, সে আমাকে চাকরি করে খাওয়াবে। তাহলে এটাই ছিল তোমার ধান্দা? আরে ধর, কাকে কি বলে দিলাম। এখন কি হবে? এখন তো আরো পড়বে না। ম্যাডাম গো, আজকের মতো মাফ করে দেন। আগামী দিন থেকে সুন্দর করে পড়াশোনাটা কমপ্লিট করে তারপর কলেজে আসবো, না হলে আসবো না। কালকেরটা কালকে দেখা যাবে। আজকে যেটা হচ্ছে, বর্তমান যেটা করতেছো করতে থাকো। আজকের মতো দাঁড়িয়ে থাকো আমার ক্লাস। তাহলে এটাই ছিল ম্যাডামের মনে? সবার সামনে আমাকে এভাবে অপমান করতে পারলো? তার মনে একটু ভালোবাসা নাই আমার জন্য? তার মনে যদি একটু ভালোবাসা থাকতো তাহলে তো বসতে বলতো, কিন্তু সবার সামনে অপমান করার কি দরকার ছিল? ভালো না বাসলেও অপমানটা করলেন খুব ভালোবেসে। আজকের ক্লাসে যা যা পড়ালাম আর তোমাদের বাসার কাজ যেগুলো দিলাম, কালকে যদি কমপ্লিট করে না আসো তাহলে সবাইকে মাহিনের মতো দাঁড় করিয়ে রাখবো। কি একটা অবস্থা! সবাই ম্যাডামের কথা শুনে আমার দিকে তাকাচ্ছে আর হাসছে। মনে হয় আমি এখানে জোকার দাঁড়িয়ে আছি আর সবাইকে বিনোদন দিচ্ছি। ম্যাডামের উপর মনে মনে রাগ হতে লাগলো। তারপর ম্যাডাম ক্লাস থেকে চলে গেল। আচ্ছা, ম্যাডামের সাথে তোর কি হয়েছে যে আমাকে দাঁড় করে না রেখে শুধু তোকে একাই দাঁড় করে রাখলো? ব্যাপার কি? শালা চুপ থাক, সব তোর দোষ। তুই যদি আমার সাথে তখন বকবক না করতিস তাহলে এরকম কিছুই হতো না। হয়েছে, যা হবার ভালোই হয়েছে। ম্যাডাম তোর উপর রেগে আছে যে কোনো বিষয় নিয়ে, যার জন্য আজকে তোর এই শাস্তিটা হলো। তুই চুপ করবি নাকি ম্যাডামের উপর রাগ তোর উপরে ঝেড়ে ফেলবো? আচ্ছা হয়েছে, চল এখন ক্যান্টিনে যাই, কিছু খেয়ে আসি। তুই একাই যা, আজকে আমি কোথাও যাচ্ছি না, এখানে বসে আছি, যা। আর এভাবে মন খারাপ করে থাকলে হবে? চল, বাকিটা পরে দেখা যাবে। কি আর করার। তারপর শাহিনের সাথে বের হয়ে ক্যান্টিনে গেলাম। ক্যান্টিনে গিয়ে যেটা দেখলাম, আমার মাথায় রক্ত চেপে গেছে। গিয়ে দেখি ম্যাডাম একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে। ছেলেটা মনে হচ্ছে না আমাদের কলেজের, বা ছেলেটাকে দেখে মনে হচ্ছে ম্যাডামের সমবয়সী হবে কেউ। আচ্ছা, ম্যাডামের বন্ধু হতে পারে, তার দিকে এভাবে তাকিয়ে থাকলে হবে? আমি শাহিনের কোনো কথার উত্তর না দিয়ে সোজা গিয়ে সেই ছেলেটার কলার ধরে দাঁড় করালাম। কে রে তুই? তোর সাহস কি করে হয় কলেজে প্রবেশ করিস? কথা বলতেছি আর থাপ্পড় মারতেছি ছেলেটাকে। এদিকে ম্যাডাম আমাকে থামতে বলছে। আমার থামার কোনো ইচ্ছা নেই। আমার মন চাচ্ছে ছেলেটাকে আরো কিছুক্ষণ পিটাই, কিন্তু একসময় ম্যাডাম এসে আমার গালে থাপ্পড় মারলো, তাই ছেলেটাকে ছেড়ে দিলাম। এটা কি ধরনের অসভ্যতা? এটা কি করলি তুই? ওই কুত্তর! আমি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছি, মাথা নিচু করে। হঠাৎ ঘটনাটা ঘটার ফলে সবাই ছোটাছুটি করে ঘটনাস্থলে চলে আসলো। সবাই বলা বলি করতে লাগলো এখানে কি হয়েছিল। কি রে, তোর বাপ মাও কি তোকে সামান্য পরিমাণ জ্ঞান বুদ্ধি দেয় নাই যে? এই যে ম্যাডাম, বাবা মাকে তুলে কথা বলবেন না, যা বলবেন আমাকে বলুন। আমার ধমক শুনে ম্যাডাম থমকে দাঁড়ালেন কিছুক্ষণ। তোর সাহস কি করে হয় তুই আমার বেস্ট ফ্রেন্ডের উপর হাত তুলিস? তোর এত বড় স্পর্ধা কিভাবে হলো? পিটিয়েছি, বেশ করেছি, আরো পিটাবো, আপনার সমস্যা? তোকে কিছু বলি না বলে আশকারা পাচ্ছিস দিন দিন। তুই কখনো আর আমার চোখের সামনে আসবি না। ম্যাডাম কথাটা বলে চলে গেল সেখান থেকে। আমিও চুপচাপ সেখানে দাঁড়িয়ে রইলাম। কি হয়ে গেল বুঝলাম না। এটা কি করা উচিত হয়েছে? এটা না করলেও তো তুই পারতি, তাই না? আমি নিজেও জানি না আমি কেন এমন করলাম, আর আমার কেন এমন হচ্ছে। আর আমি কাউকে সহ্য করতে পারি না ম্যাডামের আশেপাশে। বুঝছি তোর বিষয়টা কি। এখন যদি তুই ম্যাডামের বেস্ট ফ্রেন্ডকে এভাবে মারধর করলি,
ম্যাডাম কি আর তোর উপর দুর্বল হবে? তোর কি মনে হয়? কি করব তুই বলে দে। আমি যে তাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, সিরিয়াসলি। তোর মাথা ঠিক আছে? উনি আমাদের ক্লাসের ম্যাডাম, তার প্রেমেতে কিভাবে পড়লি? আর এমন কি আর ম্যাডাম বোঝে নাকি? সেটা না হয় বুঝলাম, তাই বলে তুই এটা সমাজের লোক কি বলবে? সব সময় তো সমালোচনায় পড়বি তুই। সেটা পরে দেখা যাবে, বুঝছিস? এখন যেটা হচ্ছে ওটা দে। তাকে তো আমি বিয়ে করেই ছাড়বো, তুই শুধু দেখে যা। মাহিন, তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকলো তার অফিসে। কেন আঙ্কেল? আমি তো কোনো ভুল করিনি। আর আপনি কি জানেন কিসের জন্য ডাকলো? না তো বাবা, তবে তোমাকে ডাকলো, এক্ষুনি যেতে বললো সেখানে। কি আর করা, শাহিনকে সাথে নিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে প্রবেশ করলাম। প্রিন্সিপাল স্যার দেখি গুমরা হয়ে বসে আছে। স্যার, ভিতরে আসতে পারি? জি নবাবজাদা, ভিতরে আসো তাড়াতাড়ি। স্যার, জবাবটা শুনে বুঝতে পারলাম স্যার আমার উপর চরম পর্যায়ে ক্ষেপে আছে। তাই মাথাটা নিচু করে ভেতরে প্রবেশ করে স্যারের সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আমাদের কলেজে একজন শিক্ষকের গেস্ট এসেছে, আর তাকে তুমি এভাবে অসম্মান করার স্পর্ধা পেলে কোথা থেকে শুনি? আসলে স্যার হয়েছে কি, তোতলাতে লাগলাম, কিছু বলতে পারতেছি না। এভাবে তোতলাচ্ছ কিসের জন্য? আমার কথার জবাব দাও। এত বড় বেয়াদব তুমি হলে কবে থেকে? যা হয়েছে হয়ে গেছে স্যার, আজকের মতো মাফ করে দেন। নেক্সট থেকে এরকম করলে এরকম অভদ্র ছেলে কি কলেজে রাখার কোনো মানে হয় না। ম্যাডামের সুপারিশে আজকে তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু এর পর থেকে যদি কোনো বেয়াদবি কথা শুনেছি তোর, তাহলে তোকে এই কলেজ থেকে বের করে দেব। স্যারের কথা শুনে তো মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে মাথা নিচু করে বেরিয়ে আসলাম। শাহিনও আমার সাথে বেরিয়ে আসলো। আজকে কিন্তু ম্যাডামের জন্য বেঁচে গেলি, না হলে স্যার আরো কিছু তোকে শোনাইতো, বুঝছিস? তোকে আর জ্ঞান দিতে হবে না। অভিযোগ জানিয়ে আবার সুপারিশ করতে এসেছে। শাহিন আর আমি কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে পেছন থেকে ম্যাডাম আমাকে ডাক দিল। কি বলবেন, কিছু বলবেন নাকি? আমার সময় নেই, বাসায় যেতে হবে। দেমাগ দেখে পাচ্ছি না, আজকে কিন্তু আমি চাইলে তোকে এই কলেজ থেকে বের করে দিতে পারতাম। তার জন্য এখন কি আপনার পায়ে পড়ে আমাকে অনুরোধ করা লাগবে নাকি যে ম্যাডাম আর কখনো এরকম করব না? আশ্চর্য, একটা শিক্ষকের সাথে কিরকম করে কথা বলতে হয় সেটা কি ভুলে গেছো? প্রথম দেখাতেই বলে দিয়েছি, আপনাকে আমার শিক্ষকের চোখে দেখি না, বউয়ের চোখে দেখি। আমি আমার বউয়ের সামনে যেরকম খুশি সেরকম করে ব্যবহার করতে পারি। তোমার সাথে কথা বলাটাই আমার ভুল হয়েছে। ব্লক করো না, তোমার সাথে আমি কথা বলবো না কোনোদিন। কথা না বলে থাকতে পারবেন না কখনোই, এটা মাথায় রাখেন। তোমার বকবক শোনার সময় নেই, রাস্তা ছাড়ো আর আমাকে যেতে দাও বাসায়। আমি কি তোমার হাত ধরে রেখেছি যে তোমাকে যেতে দিচ্ছি না, তুমি পারমিশন নিচ্ছ? আচ্ছা যাই হোক, একটু তোমার উন্নতি হয়েছে, পারমিশন নিচ্ছে স্বামীর কাছ থেকে। ম্যাডাম রাগ দেখিয়ে চলে গেল, কিছু বলল না। আমি আর শাহিন যেটা মজা নিলাম সেটা বলার বাহিরে। খেয়েছে, কিছু বলতে পারলো না, চলে গেল। ম্যাডামের রিয়াকশনে দেখেছিলি, জোশ ছিল। তুই তো এটা পারিসও বটে। দেখি আর কতদিন এরকম আমার পর ভাব দেখাই। দেখবি বাসরাতে তুই একদিন গিয়ে মজা নিবি। তার মানে তোর বদলে আমি বাসর করব? কি মজা, তাই না? লুচ্চা কোথাকার, তোকে বাসরাতে থাকতে বলিনি। তুই বাসরাতে একটু জাস্ট মজা নিতে পারবে সেটাই বলেছি, আর পুরো রাত আমি থাকবো। ও আচ্ছা, তাই বল। আমি তো ভাবছিলাম আমি থাকবো, মনে হয় তুই বাইরে থাকবি পাহারাদার হিসেবে। শাহিনের কথাটা শুনে শাহিনকে উত্তম মধ্যম দিতে রাখলাম। তারপর দুজনেই গল্প করতে করতে দুজনের বাসায় চলে গেলাম। কি আর করার, নিত্যদিনের রুটিন অনুযায়ী সবকিছু কমপ্লিট করে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। আর ফোনটা হাতে নিয়ে ম্যাডামকে একটু ডিস্টার্ব করার সময় ধান্দায় চলে আসলাম। দিলাম ম্যাডামকে SMS। সোনা, ঘুমিয়ে গেছো নাকি? স্বামীর কথা ভাবতেছো? কোনো রেসপন্স দিচ্ছ না, সিন করে রেখে দিচ্ছে, তার মানে রিপ্লাই দিবে। সিন যেহেতু করেছে রিপ্লাই দিতে বাধ্য হবে। কি হলো হবু বউ, রিপ্লাই দেবে না? কুত্তা, তোকে আমার এখানে SMS দিতে কে বলেছে? কে? বারে, বউয়ের কথা মনে পড়বে না তো কার কথা মনে পড়বে? চুপ থাক কুত্তা, তোর কথা শোনার সময় নাই। কালকে নতুন বাসায় উঠবো, তাই আজকে গোছগাছ করতেছি। সময় অপচয় করতে চাচ্ছি না তোর সাথে বকবক করে। একা একা এত কষ্ট করার কি আছে? আমাকে ডাকলেই তো পারতেন, আমি সবকিছু করে দিয়ে আসতাম। তোকে বলছি না আর SMS দিবি না, তারপরও SMS দিচ্ছিস কিসের জন্য? কিন্তু SMS বউ, কিন্তু আপনি রিপ্লাই দিচ্ছে না কেন? তার মানে সামথিং সামথিং, তাই তো? গুড বাই, ব্লক দিচ্ছে এখন, আর তোর বকবক শোনার সময় নেই। কখনো ভাবিনি ব্লক করে দিবে। আমি তোমার সাথে মজা করতেছি, এই তো দেখি সত্যি সত্যি কালকে কলেজে যাই, তারপর দেখো মজা কাকে বলে। আমাকে ব্লক দাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। এমনিতে কালকে রাতে ঘুমাতে পারিনি, ম্যাডাম আমাকে ব্লক দিল এইভাবে। তাড়াহুড়ো করে যেতে লাগলাম, হঠাৎ রাস্তায় শাহিনের সাথে দেখা। কিরে, এত তাড়াহুড়া করে যাচ্ছে যে? ব্যাপার কি? আমি এতক্ষণ ধরে ডাকতেছি। কালকে সারা রাত ঘুমাতে পারি নাই, বুঝছিস? চোখ দেখে টের পাস না? সেটা না হয় বুঝলাম, তাহলে তুই সকালে ঘুমাবি, কলেজের দিকে কি তোর? আরে মামা, গতকাল রাতে ম্যাডাম আমাকে ব্লক দিয়ে দিছে, জানিস? আমি তো ভাবতেও পারিনি।
এটা তো একটা স্বাভাবিক বিষয়, কারণ কালকে তুই কি ম্যাডামের সাথে কনস্ট্যান্ট করছিস যে তোকে ব্লক দেবে না সুম্মা দেবে? আরে মামা, তুইও এভাবে আমাকে বলতে পারলি? আমার নিজের কানকে বিশ্বাস হচ্ছে না যে তোর কাছ থেকে এসব কথা শুনবো। এখন ভালোবাসে তাড়াতাড়ি চল, যাই দেখি সমস্যাটা কত দূর। তারপর দুজনেই কলেজে পৌঁছে গেলাম। আমি ম্যাডামকে হন্যে হয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ম্যাডামকে দেখতে পাচ্ছি না। ব্যাপার কি, ম্যাডাম গেল কোথায়? ম্যাডাম এসে যেখানে যেখানে থাকে সব জায়গায় খুঁজে শেষ করলাম, কিন্তু পেলাম না। শেষে প্রথম প্রিন্সিপাল স্যারের রুমে উকি দিয়ে আসলাম, কিন্তু ম্যাডাম নাই। কিরে মামা, ম্যাডাম কই? এখনো আসতেছে না যে? এতক্ষণে এত ম্যাডামের ক্লাস শুরু হয়ে যাচ্ছে, কিন্তু ম্যাডাম আসলো কই? মাথা ঠান্ডা করে ভাবতে থাক, ম্যাডাম তোকে লাস্ট পর্যন্ত কি কথা বলেছিল। ও আচ্ছা, মনে করেছে আজকে তো ম্যাডাম বাসা চেঞ্জ করবে, তাই মনে হয় কলেজ থেকে ছুটি নিয়েছে। তোর এখন কি হবে? কি আর হবে, কালকের জন্য অপেক্ষা কর, কালকে আসলে এই বিষয় নিয়ে কথা বলা যাবে। এতক্ষণ ম্যাডামের সাথে কথা না বলে থাকতে পারবো না, বুঝছিস? চল, ম্যাডামের খোঁজ খবর করব, ক্লাস করব না আজকে। তোর মাথা ঠিক আছে? কি বলতেছিস এসব আবল তাবল কথা? ভালো মতো বল, ক্লাস করবি না মানে? এখন কি তুই আমার সাথে যাবি কি না, নাকি ক্লাস করবি? একদম বলে দে, বুঝছিস? ন্যাকামো করার কোনো মানে হয় না। আচ্ছা চল দেখি কোথায় খুঁজে পাওয়া যায় ম্যাডামের আগের বাসার ঠিকানা জানিস? সেখানে গিয়ে জানতে পারলাম দারোয়ানের কাছ থেকে যে ম্যাডাম সকালে ওই বাসা ছেড়ে অন্য কোথাও চলে গেছে, কিন্তু কোথায় চলে গেছে সেটা সঠিক বলতে পারতেছে না। মাথা পুরাই হ্যাং। এত টেনশন করার কোনো মানে হয় না, আমাকে তো কলেজে আসতে হবে তাই না? তুই আমার বিষয়টা বুঝতেছিস না কিসের জন্য? বুঝেছি তোর বিষয়টা। শোন, এখন বাসায় যা, বিকেলে বের হব, এখন ভর দুপুরে এভাবে খুঁজে পাওয়া যাবে না। আচ্ছা তাহলে তুই তোর বাসায় যা, আমি দেখছি কোথাও চোখে পড়ে কিনা। কোনো কথা চলবে না মামা, আমার সাথে এসেছিস, আমার সাথে সুন্দর ছেলের মতো বাসায় যাবি, তারপর দুজনে বিকেলে বের হব। আচ্ছা চলো চলো, এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর বের হব, মনে রাখিস কথাটা। আরে এত টেনশন নেওয়ার কি আছে? হয়েছে, বক্তব্য দিতে হবে না আর। যখন তুই কোনো মেয়ের প্রেমে পড়বি তখন বুঝতে পারবি যে আসল কাহিনীটা কি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। আমার এদিকে ফায়ার, তোর ওদিকে গান বের হয় মুখ দিয়ে, তাই না শালা? হয়েছে, এখন চল, বাসায় যাচ্ছি, অনেক ক্লান্ত লাগছে মামা। তারপর শাহিন আর আমি দুজনেই বাসায় চলে আসলাম। এতটাই ক্লান্ত লাগতেছিল সেটা বলার বাহিরে, কারণ সকালে কোনো নাস্তা না করে বের হয়ে গেছিলাম। তারপর থেকে তো আপনারা জানেনই যে কত প্রেসার। কাল খাওয়ার সময় পাইনি, খুব ক্লান্ত লাগতেছে, তাই কোনো রকমে বাসার ভেতরে প্রবেশ করেই আম্মুকে ডাকতে শুরু করে দিলাম। আরে আম্মু কই তুমি? ক্ষুধাতে মরে যাচ্ছি, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো টেবিলে। কেন সকালে এত করে বললাম খাইলি না, এখন এভাবে ষাঁড়ের মতো চাপাচ্ছিস কিসের জন্য? আরে আম্মু বোঝার চেষ্টা করো, দাঁড়িয়ে থাকতে পারতেছি না, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো, না হলে আমি শেষ। এরকম ষাঁড়ের মতো চেঁচাবি না, বুঝছিস? নতুন ভাড়াটিয়া উঠেছে, তোর এইরকম ব্যবহার দেখে যেন আমার বাড়ি ছেড়ে চলে না যায়। কি বলতেছো তুমি? নতুন ভাড়াটি আসবে কোথা থেকে? তোর বাবা উপরের তলা ভাড়া দিয়েছে, বুঝেছিস? এখন চুপচাপ এই যে খাবার দিচ্ছি, খেয়ে সুন্দর রুমে গিয়ে রেস্ট কর। আব্বু যেহেতু উপরতলা ভাড়া দিয়েছে, সেহেতু কোনো মুরব্বি টাইপের লোককে দিয়েছে। এত এসব নিয়ে মাথা ঘামানোর সময় আমার নেই। তাড়াতাড়ি নাস্তা খেয়ে রুমে গিয়ে তুম করে শুয়ে পড়লাম বিছানায়। এরপর খুব ক্লান্ত লাগতেছে। এইদিকে আন্টি, আপনাদের বাসায় কি কিছু হয়েছে? এত চিল্লাচিল্লি। আরে মা আর বলিও না, আমার ছেলে সকালে এত করে বললাম যে খেয়ে যা, কিছু না খেয়ে গিয়েছে, এখন এসে চিল্লাচ্ছে। ও আচ্ছা আন্টি, তাই বলুন, আমি ভাবলাম মনে হয়। আরে মা সেরকম কিছু না, আমার ছেলেটা এই বাড়িটা মা দিয়ে রাখে, সে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ চিল্লাচিল্লি একটু হবেই। ছোট বাচ্চা তো, তাই একটু চিল্লাচিল্লি করবে। ছোট্ট বাচ্চা স্বভাব, ছোট বাচ্চাদের মতো, কিন্তু বয়সটা একটু হয়েছে। বুঝলাম না আন্টি আপনার কথাটা। আমার ছেলের কথা বাদ দাও তো, তোমার কথা বলো। তারপর আমাদের এই নতুন বাসায় তোমার কেমন লাগতেছে? আপনাদের বাসাটা তো অনেক সুন্দর, অনেক ভালোই লাগতেছে। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবে কিন্তু। আচ্ছা আন্টি, জানাবো। আন্টি এখন আমি আসি তাহলে, বিকেলে এসে না হয় গল্প করব, কিছু হাতের কাজ বাকি আছে তো। আচ্ছা মা, সময় পেলে এসো, দুজনে বসে গল্প করব। আচ্ছা আন্টি, জানাবো, কিন্তু এখন আমি আসি তাহলে, বিকেলে এসে না হয় গল্প করব, কিছু হাতের কাজ বাকি আছে তো। আচ্ছা মা, সময় পেলে এসো, দুজনে বসে গল্প করব। আচ্ছা আন্টি, সমস্যা নেই, আমি তো সবসময় একাই থাকবো, আর আমার ছোট বোনটা আব্বু আম্মু তো এখন আসবে না, তাহলে আপনার সাথে এসে গল্প করব। তোমার কথা শুনে অনেক খুশি হইলাম মা। আচ্ছা, সময় পেলে চলে এসো, দুজনে মিলে আড্ডা দিব। তারপর আন্টির কাছ থেকে বিদায় নিয়ে উপরে চলে আসলাম।
এসে দেখি আমার ছোট বোনটা পড়তেছে, তাই তাকে আর কোনো কিছু না বলে ফোনটা হাতে নিলাম। হাতে নিয়ে আমি আমার রুমে চলে গেলাম। আজকে মনে হচ্ছে কোনো একটা কিছু মিসিং, কিন্তু কোন বিষয়টা মিসিং বুঝতেছি না। ফোনটা হাতে নিয়ে একটু ফেসবুকে ঘাটাঘাটি করতে লাগলাম। হঠাৎ মনে পড়ে গেল মাহিনটাকে তো আমি ব্লক করে রাখছি। এক হিসেবে ভালোই হয়েছে তাকে ব্লক করে রাখছি। বিষয়টা কেমন জানি হয়ে যাচ্ছে দিন দিন। সে তো আমার স্টুডেন্ট, কিন্তু মাহিন দেখতে অনেক কিউট আর অনেক ভদ্র, কিন্তু ইদানিং এত অভদ্র হয়ে যাবে বুঝতে পারিনি। আমি যদি তার সমবয়সী হইতাম, বা তার ক্লাসমেট হইতাম, বা তার ছোট হইতাম, বা তার 1 বছর সিনিয়র কলেজের আপু হইতাম, তাও তার সাথে প্রেম করতাম। কিন্তু আমি তো তার কলেজের একজন শিক্ষিকা। তাহলে কেমনে একজন শিক্ষিকা একজন ছাত্রের সাথে প্রেম করতে পারে? আনমনে ফেসবুকিং করতে করতে হঠাৎ করে মেসেঞ্জারে চলে গেলাম। গেম আইনের পাগলামো SMS গুলো দেখতে লাগলাম। নিজের অজান্তে আনব্লক করলাম, আর আনব্লক করতে এক গাদা SMS আসা শুরু হয়ে গেল। ম্যাডাম প্লিজ একটু কথা বলেন, আর কখনো আপনার সাথে বেয়াদবি করব না। একটু কথা বলেন প্লিজ, প্লিজ প্লিজ, একটু কথা বলেন প্লিজ। কি হয়েছে? এত প্লিজ প্লিজ করার কি আছে? আমি বলছি না আমাকে SMS দিবি না তুই? বিশ্বাস করুন ম্যাডাম, আজকে আপনাকে সারাদিন দেখতে না পেয়ে কি যে একটা অবস্থা হয়েছে আমার। প্লিজ একটাবার আমার সাথে আজকে দেখা করুন। আমাকে দেখে তোর কি হবে? আমি বা তোর সাথে দেখা করতে যাব কিসের জন্য? ম্যাডাম আপনি তো ভালো করেই জানেন আপনাকে আমি খুব ভালোবাসি। আপনাকে না দেখলে এখন জানি কেমন লাগে। আজকে আপনার আগের বাসায় গিয়েছিলাম, সেখানে গেটম্যান বলল যে আপনি নাকি বাসা পাল্টিয়ে ফেলেছেন। অনেক জায়গায় খুঁজেছি কিন্তু এক জায়গাতেও আপনাকে পাইনি। দেখো মাহিন, আমি তোমাকে একটা ভালো কথা বলছি। আমার সাথে না তোমার ভালোবাসাটা হয় না, কারণ আমি তোমার শিক্ষিকা, তুমি আমার ছাত্র। বুঝতেই তো পারতেছো, আমি যদি তোমার 1 বছর সিনিয়র হইতাম, বা সিনিয়র আপু হইতাম, কলেজের জুনিয়র হইতাম, তাহলে না হয় তোমার সাথে প্রেম করতাম। এটা তোমার পাগলামো ছাড়া অন্য কিছু না, বুঝছো? এরকম পাগলামো করে কোনো লাভ হবে না। আমি কখনো তোমার ডাকে সাড়া দিব না। আপনি শুধু আমাকে একবার সুযোগ দিয়ে দেখুন, যদি আমি আপনাকে পটাতে না পারি তাহলে আর কখনো আপনাকে এসব কথা বলবো না। আচ্ছা, একটা শর্ত আছে। তবে যদি তুমি আমাকে পটাতে না পারো, একটা সময় দেব, সেই সময়ের ভিতরে, তাহলে কখনো তুমি আমাকে আর ওইসব কথা বলবা না। আচ্ছা আমি সবকিছু মেনে নিলাম, তাও আপনি আমাকে একটা সুযোগ দেন। আর হ্যাঁ, এখন থেকে তুই না তুমি করে বলবেন। আচ্ছা, তাহলে তোমার এই কথাটা আমি রাখলাম। এখন থেকে তোমাকে আমি তুমি করে বলবো, সমস্যা নেই। আর কথা হইল, সময় তোমার হাতে মাত্র 1 মাস। অনেক সময় দিয়েছেন, এই 1 মাস অনেক সময় আপনাকে পটানোর জন্য। তাহলে সময়টা একটু কমিয়ে দেওয়া যাবে, 10 দিন, কি বলো? 10 দিনের মধ্যে পটাতে পারলে তাহলে ভেবে দেখবো, আর না পারলে কখনো এইসব কথা বলবা না তুমি, তাই তো? এই না না, 1 মাসে ঠিক 1 মাস সময় দেন। আমি এর মাঝে আপনাকে আমার ঘরের বউ পর্যন্ত বানিয়ে ছাড়বো। প্রেম করতে পারে কিনা সেই চিন্তা নাই, একদম ঘরের বউ বানিয়ে নিবে সেই চিন্তা পর্যন্ত করে ফেলেছে বেচারা। আপনি যেহেতু আমাকে সময় দিয়েছেন, সেহেতু আমার সাথে বিকেলে একটু প্লিজ দেখা করুন। প্লিজ আজকে বিকেলে একটু দেখা করো। আজকে নতুন বাসায় উঠেছিল, অনেক কাজ করেছে, অনেক ক্লান্ত লাগতেছে। এখন ঘুমাবো, আর কোনো কথা হবে না। আর অতিরিক্ত মেসেজ করবে না, বুঝছো? আপনি যখন যা ইচ্ছে বলতে পারেন, কিন্তু আমার মন যেটা বলবে আপনাকে পটানোর জন্য আমাকে সেটাই করতে হবে। সময় কিন্তু 1 মাস মাত্র, ভেবে দেখো। না পারলে কিন্তু সারা জীবনের জন্য আমাকে ছেড়ে যেতে হবে। আচ্ছা ভেবেই দেখছি। এখন আমি একটু ঘুম দেব, তাহলে কালকে দেখা হচ্ছে। আজকে তাহলে আর কোথাও বের হব না। আপনাকে খোঁজার জন্য অবশ্য বিকেলের দিকে বের হতে চাইলাম, কিন্তু আপনি যেহেতু দেখা করবেন না, তাহলে আর কি করার। তারপর মাহিনের আর SMS এর রিপ্লাই দিলাম না। ফোনটা রেখে ভাবতে লাগলাম, এটা কি আমি আদৌ ঠিক করতেছি নাকি ভুল কিছু করতেছি? তাকে আশকারা দিচ্ছি না তো? এটা কি ঠিক হচ্ছে? একজন স্টুডেন্টের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমি একটা স্টুডেন্টের প্রতি দুর্বল হয়ে যাব। লাইফে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছি, সবগুলোকে ইগনোর করে চলেছি, কারণ আমার স্বপ্ন ছিল আমি একজন শিক্ষক হব। আর আমার স্বপ্নটা আমি পূরণ করে নিয়েছি। এখন বাবা মার পছন্দ মতো ছেলেকে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। এখন ঠিক কোথা থেকে এই মাহিন, সে তো সবকিছু উল্টাপাল্টা করে দিচ্ছে। ছেলেটা দেখতে অবশ্য অনেক মিষ্টি, যে কোনো মেয়ে তার সাথে প্রেম করতে রাজি হয়ে যাবে, কিন্তু সমাজের লোক কি বলবে? আমাদের সম্পর্কটা নিয়ে হাসাহাসি করবে না তো আবার? থুর, এসব কেন আমি ভাবতেছি? আমি কি তার সাথে প্রেম করব নাকি? আমি তো তাকে পাত্তাই দেব না। 1 মাস কোনো মতে থাকে, এগুলো করতে
চলতে পারলেই তো সে আমাকে ডিস্টার্ব করবে না। আমি কেন এসব কথা ভাবতেছি? ধ্যাৎ। এই আপু, কি ভাবতেছিস? দুপুরের খাবার খাবি না? কতক্ষণ ধরে ডাকতেছিস, শুনিস না? অনেক ক্লান্ত লাগতেছিল, তাই শুয়ে পড়েছিলাম। ঘুম ঘুম ভাবছিল, তাই আর তাকে তেমন তেমন ভাবে শোনাতে পারিনি। ও আচ্ছা, এখন চলো কিছু খেয়ে নেব। এমনিতে সকাল থেকে কিছু খাওয়া হয়নি ভালো মতো। তারপর ছোট বোনের সাথে নাস্তার টেবিলে চলে আসলাম। নাস্তার টেবিলে দুই বোন বসে পড়লাম। খাওয়া দাওয়া শেষ করে ছোট বোনের সাথে কিছুক্ষণ গল্প করলাম, তার পড়াশোনার খোঁজ খবর নিলাম। আচ্ছা, তাহলে তুই কি একটু শুয়ে বিশ্রাম করে ঘুমিয়ে থাক, আমি আমার রুমটা একটু সাজিয়ে গুছিয়ে নেই। আমিও তোকে সাহায্য করে দিচ্ছি, এখন ঘুম ধরছে না। চল দুজনে গিয়ে তোমার রুম সাজাবো। তারপর ছোট বোন আর আমি দুজনেই মিলে আমার রুমটা গোছাতে লাগলাম। হঠাৎ করে ফোনের স্ক্রিনে মেসেঞ্জারের আওয়াজটা ফুটে উঠল। ফোন হাতে নিয়ে দেখি বদমাসটা SMS করেছে। বিরক্তিকর, কেন যে তাকে ব্লক থেকে খুললাম আর কেন যে এরকম একটা শর্ত দিলাম, খুব ভালো লাগে না কিছু। এখন সব সময় বিরক্ত করবে। কি আপু, এরকম হঠাৎ করে তোমার মন খারাপ হয়ে গেল? কি কোনো দুঃসংবাদ না তো আবার? আরে না, সেরকম কিছু না। তুই তোর মতো কাজ কর আর আমাকে আমার মতো কাজ করতে দে। এখন তো তোর উপকার করে দিচ্ছি, তারপর তুই আমাকে এভাবে ঝাড়ি মারি? সহ্য হয় না আর। কত ঝাড়ি শুনতে হবে? তো কবে যে আব্বু আম্মু তোর বিয়ে দিয়ে বিদায় দেয় বুঝি না। দিন দিনে তো পেকে যাচ্ছিস দেখি। ব্যাপার কি? আর এইসব কথা তুই কোন সাহসে আমার সামনে বলতেছিস? যেভাবে আমাকে ধমকাচ্ছিস, মনে হয় তুই কখনো বিয়ে করবি না, সারা জীবন আইবুড়ো হয়ে থাকবি। তোকে আমার মা থাকতে হবে না, আমার কোনো উপকার করতে হবে না তোকে। তুই তোর রুমে গিয়ে পড়তে বস, যা বলছি এখান থেকে। আর কখনো আমার থেকে সাহায্য চাইতে আইলে কখনো করতে আসবো না। আজকে নিজের থেকে এসেছি তাই দেমাগ দেখাচ্ছিস, তাই না? চোখের সামনে থেকে দূর হয়ে যা বলছি, না হলে কিন্তু থাপ্পড় খাবি। আমার কথা শুনে তিথি আমার রুম থেকে বেরিয়ে গেল। একটু মন খারাপ করেছে সেটা আমি ভালো করে জানি, কারণ সে আজকে নিজে থেকেই আমার রুমে এসেছে। সচরাচর আমি ডাকলে অবশ্যই আমার রুমে আসে না। নতুন বাসায় এসেছি তাই হয়তো এখানে খাপ খাইতে একটু সময় লাগবে তার। এরকম ব্যবহার করাটা ঠিক হলো না, কিন্তু এত কথা কেন বলে? ভাবতেছিলাম কথাগুলো, হঠাৎ করে ফোনটা বাজতে লাগলো। এইরকম বিরক্তিকর কাজ আর কখনো আমার সাথে যেন না হয়। এখন আবার কে ফোন দিল? ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি বদমাস মাহিন ফোন দিয়েছে। এত বিরক্ত করলে কি মন চাচ্ছে এখন কচু গাছে গিয়ে ফাঁসি দিয়ে মরি, কিন্তু শহরে কোথাও কচু গাছ পাওয়া যায় না। এতবার ফোন দিতে বলছি তোকে, ডিস্টার্ব করতেছেন কিসের জন্য? বলছি না আমি এখন ব্যস্ত আছি। বলছিলাম যে আপনি আপনার বাসার ঠিকানাটা দেন, আমি যে আপনার যেগুলো কাজ করা লাগে সবকিছু করে দিয়া আসি, কেমন হয় তাহলে? তোকে একটু আগে বললাম না আমার বাসায় তোকে আসতে হবে না, আমার কাছে আমি একাই নিতে পারবো। আসলে ম্যাডাম, মনটা তো মানতে চাচ্ছে না। মনটা তো চাচ্ছে যে আপনার একটু উপকার করে দিয়েছি, তাই মনের কথা রাখতে গিয়ে আপনাকে ফোন দিলাম। তোর মন এত চায় চায় কেন? এগুলো কিন্তু ভালো না, বুঝছিস? কখনো আমাকে তো নিজের করে নিতে পারবি না। অযথা আমার পেছনে টাইম না দিয়ে পড়াশোনাটা নিলে ভালো কিছু করতে পারবি, আমার থেকে ভালো বউ পাবি। চুপ করবেন? আর একবার যদি এসব কোনো কথা বলছেন যে অন্য কোনো মেয়ের কথা তুলছেন, তাহলে কিন্তু আপনার অবস্থা খারাপ আছে, বলে দিলাম। আমি কিন্তু ভালোর ভালো, খারাপের খারাপ। ইচ্ছে একটা ছেলে, তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর সাহস কত বড়? কালকে আগে কলেজে আয়, দেখ তোর উচিত শিক্ষা দিব। আমি কিন্তু রেগে গেলে কি করি না করি ঠিক নাই, সেটা হয়তো আপনি ভালো করে নিজের চোখে দেখেছেন, তাই আমাকে রাগিয়ে দেবেন না কখনো ভুল করেও। অনেক বকবক শুনেছি, এখন ফোন রাখো, আমার কাজ আছে। আচ্ছা, তাহলে কাজ করেন, কালকে দেখা হচ্ছে। সকাল সকাল কলেজে আসেন কিন্তু। এই যা, উত্তর না দিয়ে ফোনটা রেখে দিল। কি আর করার, যাই এখন একটু বাইরে থেকে হাঁটাহাঁটি করে আসি। বিকেল হয়েছে, এখন বাহিরে না হলে সব সময় ঘরের ভিতর থাকলে মনটা ভালো থাকে না, তাই বাহিরের একটু হাওয়া বাতাস খেয়ে আসি, মাইন্ডটা ফুরফুরা হবে। যেটা ভাবো সেটাই করা। বেরিয়ে পড়লাম বাসা থেকে। অনেক দিন থেকে বাইকটা চালানো হয় না, তাই আবার রুমের ভেতর গিয়ে বাইকের চাবিটা নিয়ে আসলাম। আজকে একটু সেই লেভেলের আড্ডা দিয়ে আসি ফ্রেন্ডের সাথে। এইদিকে আরে আন্টি, আপনিও না কি যে বলেন বুঝি না। আপনি আমার মায়ের সমতুল্য, আপনি আমার কাজ করে দেবেন, এটা আমি কখনো মেনে নিতে পারবো নাকি? বাসার আম্মু মনে হয় তোমার কাজ করে দেয় না, তাই না যেভাবে বলতেছো? আরে সেই রকম কোনো ব্যাপার না আঙ্কেলকে তো একবারও দেখলাম না আসার পর থেকে। আঙ্কেল কি বাইরে থাকেন?
বাইরে থাকে না, বাসায় থাকে, কিন্তু কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছে, তো তাই আমি আর আমার ছেলেটাই বাসায়। কয়েকদিন পর চলে আসবে। ও আচ্ছা, তাই বলুন। আমি ভাবলাম আঙ্কেল মনে হয় বাইরে থাকে একদম। না না, সেরকম কিছু না। কিন্তু তোমার আব্বু আম্মু তারা কোথায় থাকে? তুমি আর তোমার ছোট বোনকে দেখলাম। আসলে তারা বাইরে থাকে, দেশে আসবে সামনের মাসে, আর যাবে না। আর আমরাও বাইরে ছিলাম, তারপর আমি পড়াশোনা কমপ্লিট করে বাসায় চলে এসেছি। এখন একটা কলেজে জব করতেছি। সেটা তো অনেক ভালো খবর যে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, কিন্তু আমার ছেলেটা না একটু পড়তে চায় না, সব সময় বাদরামো করে। আন্টি, ছেলে মানুষ না একটু বাদরামো করবেই, যত যাই বলি না কেন আমরা। তারা একটু হলেও উশৃঙ্খল হয়ে পড়ে, দেখবেন এমনিতেই ঠিক হয়ে যাবে। বাদরামো গটিক আছে, কিন্তু তার আব্বু যখন বাসা থাকে এত ভদ্র হয়ে থাকে সেটা বলার বাইরে। আর যখন তার আব্বু বাসায় থাকে না, তখন সেটা উশৃঙ্খল হয়। আমি নিজেও মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই তার ব্যবহারে। আরে আন্টি, এসব নিয়ে টেনশন করিয়েন না, একদিন দেখবেন ঠিক হয়ে গেছে সবকিছু। নিজের পায়ে দাঁড়িয়ে গেছো, এখন বিয়ে শাদী নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না তুমি? আন্টি, সেরকম কোনো চিন্তা ভাবনা এখন নেই। আপাতত আব্বা আম্মা দেশে ফিরুক, তারপর তাদের পছন্দ মতো না হয় বিয়েটা করে নেব। তারা আমাকে অনেক স্বাধীনতা দিয়েছে, কিন্তু আমি চাই না অতিরিক্ত স্বাধীনতা নিতে, তাই তাদের ইচ্ছা অনুযায়ী বিয়ে করব। তোমার কথাটা শুনে শান্তি পেলাম। কজন আর এভাবে বুঝে যে বাবা মা একটা সন্তানকে লালন পালন করে বড় করে। সন্তান যখন বাবা মার মনে দুঃখ দিয়ে একা একা গিয়ে বিয়ে করে নেয়, তখন যে বাবা মার মনে কি পরিমাণ কষ্ট লাগে সেটা শুধু বাবা মাই জানে। এটাই তো আমাদের দুর্ভাগ্য আন্টি, যে আমাদের ভালোবাসাটা বোঝাতে পারি না বাবা মাকে। থাক সেসব কথা। আর কথা হলো যে আজকে তোমরা রাতে রান্না করবা না, তোমাদের ডিনারে দাওয়াত রইলো, আসবে কিন্তু। আরে আন্টি, অন্য একদিন না হয় অন্য একদিন যাব। কেন? আজকে গেলে কি সমস্যা? আর আজকে তো কাজ করতে করতে তোমরা দুজনেই মনে হয় ক্লান্ত আছো, রান্না করতে ইচ্ছে করে না। তার থেকে আমাদের এখানে এসো, সবাই মিলে না হয় আড্ডা দেব। আসলে আন্টি, আমাদের সবকিছু রেডি করা আছে তো, না হলে সেগুলো আবার নষ্ট হয়ে যাবে। কিন্তু কিছু মনে করিয়ে না, আবার কালকে যাব শিওর। আচ্ছা, তাহলে কাজ করো, আর ডিস্টার্ব না করি। আমি গিয়ে রাতের খাবারগুলো তৈরি করি, না হয় আবার ছেলে এসে চিল্লাচিল্লি শুরু করবে। আচ্ছা আন্টি, তাহলে আপনি কি হাতের কাজগুলো সেরে নেন, কালকে কালকে কি আড্ডা দেবো আপনার সাথে। আচ্ছা মা, তাহলে এই কথাই রইলো। বেশি রাত জাগিস না, সারাদিন কাজ করেছিস, ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, তাহলে দেখবে ক্লান্ত লাগবে না। আপনার কথাই শুনবো আজকে। সত্যি আজকে একটু ক্লান্ত লাগতেছে, ঘুমিয়ে পড়ো খুব তাড়াতাড়ি। তারপর আন্টি চলে গেলেন। আমি হাতের বাকি কাজটুকু শেষ করে আমার ছোট বোনকে ডাক দিলাম। দুজনেই কিছুক্ষণ গল্প করলাম। সন্ধ্যা হয়ে উঠলো, দুজনেই দুজনের রুমে চলে আসলাম, কারণ আজকে দুজনেই একটু টায়ার্ড। বিছানায় শুয়ে পড়তেই চোখে ঘুম দেখা দিল। ফোনটা হাতে নিলাম, দেখি কলেজের কোনো শিক্ষক বা আমার কোনো ফ্রেন্ড নক করেছে কিনা, কিন্তু দেখলাম কেউ SMS দেয়নি। ফোনটা টেবিলের উপর রেখে শুয়ে পড়লাম। কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 8টা বেজে গেছে, কলেজ 6টায় যাইতে হবে, তাই তাড়াতাড়ি করে রেডি হতে লাগলাম। ফোন হাতে নিয়ে দেখলাম একটা SMS এসেছে। সেভ করতে গিয়ে দেখি মাহি। কি গো, নতুন বাসায় কেমন ঘুম হলো? আজকে রাত্রে ডিস্টার্ব করিনি, ভালো করার জন্য কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছিল, তাই ডিস্টার্ব করিনি রাতে। কিন্তু এখন তো মনে হয় তোমার ঘুম ভেঙেছে, কলেজের জন্য রেডি হচ্ছে বুঝি? তুমি কিভাবে জানলে যে আমার ঘুম ভেঙে গেছে আর এখন কি করবের জন্য রেডি হচ্ছি? তোমাকে ভালোবাসি বুঝছো, মন বলে দাও তুমি কখন কি করতেছো। আর আমার মন অধিকাংশ সত্যি কথাই বলে, তাই মনে হয় তোমাকে ছাড়া আমার চলবে না বুঝছো। যদি তোমার ভুল ধারণা দিত আমার মন, তাহলে আমি কখনোই তোমাকে এত ভালোবাসতাম না। ও আচ্ছা, তাই নাকি? তোমার মন বেশি পণ্ডিত, তোমার মনের একজন শিক্ষক করলেই তো পারো। আমার পেছনে পড়ে আছো কিসের জন্য? এই জন্যই তো একজন শিক্ষকের প্রেমে পড়েছি, তাই না? যে আমার মনটাকে তারা এতে নিয়ে নেবে কি নিয়ে, তো নিজেই তাকে ছাড়া তো আর আমার মন অন্য কিছু বোঝে না। ও আচ্ছা, তাই নাকি? এত বকবক শোনার সময় নেই, কলেজের জন্য রেডি হতে হচ্ছে এখন।
কালকে আমি তো ছুটিতে ছিলাম, আজকে যদি লেট করে যাই তাহলে প্রিন্সিপাল আবার এক গাদা কথা শোনাবে। টাকলুর মাথায় বাড়ি মারতে পারবো না, এত কথা বলো না কেন? আমার বুকে চাপ থাকলে একটা ব্যবস্থা করতে হবে তাহলে। ভদ্র ছেলের মতো থাকার চেষ্টা করো, অভদ্রতা আমি দেখলে কিন্তু সবার সামনে পিটানি দিব, এটা মাথায় রেখো। আর আমার রাগ উঠছে, আমি কখন কি করে বসি। কি ম্যাডাম, থমকে দাঁড়ালেন? বলুন, ভালোবেসে ফেলেছেন তাই তো? একদিনেই? এখনো তো বাকি 29টা দিন পড়েই আছে। প্রথম দেখেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন দেখি, বাকি দিনগুলো তো মনে হচ্ছে যে আমাকে ছাড়া বাঁচবেন না। আমি এই কথা কখন বললাম যে প্রথম দিন আমি তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছি? বেয়াদবের মতো কথা না বলে ফ্রেশ হয়ে কলেজে চলে আসো, কলেজে দেখা হবে। গুড বাই। শান্তি লাগতেছে আজকে। ম্যাডাম আমার সাথে কত ভালোভাবে কথা বলল, মনে হচ্ছে তো ম্যাডাম একটু হলেও আমাকে নিয়ে চিন্তা করে, তার মস্তিষ্কে একটু হলেও জায়গা হয়েছে। এইটাই তো চেয়েছি আমি, যে তার মস্তিষ্কে একটু জায়গা নিতে পারলেই পরে পুরো মনটা আমার দখলে নিয়ে নেব। কিন্তু আমার প্ল্যানিং হয়তো সাকসেসফুল হতে চলেছে। খুব শিগগিরই ম্যাডামের মুখ থেকে ভালোবাসার কথাটা শুনতে পারবো। কি মজা! আপনাদের সাথে এদিকে বকবক করতে হবে দেখে তো কলেজের টাইম পেরিয়ে যাচ্ছে, এখনো বিছানা থেকে উঠিনি। কলেজে লেট করে গেলে তো আবার ম্যাডাম বকা দেওয়া শুরু করবে। সবার সামনে প্রেস্টিজের কিছু লাগবে না, তার থেকে ভদ্র ছেলের মতো তাড়াতাড়ি যাওয়াই বেটার হবে। শাহিনকে ফোন দিলাম। শাহিনকে গোসল করে ফেলেছে, এখন আমি গোসল করলাম না। খাবো কখন, যাব গোসল করব না। আমি তাড়াতাড়ি উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কোনো মতে প্যান্টটা পরে শার্টটা পরে আমুকে চিল্লায়ে বললাম যে আমি কলেজে যাচ্ছি, নাস্তা ক্যান্টিনে করব, এবং কথাটা বলেই বেরিয়ে পড়লাম বাসা থেকে। গলা থেকে বেরিয়ে শাহিনকে ফোন দিলাম। শাহিন নাকি রাস্তায় দাঁড়িয়ে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে। চাই তাড়াতাড়ি পা চালাতে লাগলাম। আমার বাসা থেকে কলেজ 5 মিনিট লাগে যাইতে, তাই এটাই চাই। বাবা কিনে দিতে চেয়েছিল, নেইনি। ভদ্র ছেলে। কিরে, কতক্ষণ ধরে অপেক্ষা করতেছিস? আমার একটু লেট হয়ে গেল রে। আচ্ছা চল তাড়াতাড়ি। তোকে এতবার ফোন দিলাম, তুই কার সাথে কথা বলতেছিলি? তোর ফোন ওয়েটিং দেখাচ্ছে না? তুই আবার কাউকে পটিয়ে দিলি না তো আমাকে একা রেখে? শালা একদম বাজে কথা বলবি না, চুপ থাক। আমি আবার কাকে পটিয়ে নিব? এমনিতেই কথা বলছিলাম একজনের সাথে, তোকে বলতে হবে? চলো চলো, কথা বলি কিসের জন্য? আমি কিন্তু সব বুঝি, সব কথা আমাকে বলিস, কিন্তু ম্যাডামের সাথে টাঙ্কি মারতেছিস সেই কথাটা তো বলিস নাই। এটা কিন্তু ভালো হবে না। একদিন দেখবি আমাকে ছাড়া কাউকে বলার সাহস পাবে না। কেন রে, তুই কি ম্যাডাম সতীন হতে চাস? মানে আমাদের দিও বউ, যে তোকে বলা ছাড়া অন্য কাউকে বলা সম্ভব না? চুপ থাকতো, তার মুখ দিয়ে শুধু অন্য কথাবার্তা বের হয়ে ভালো ভালো লাগে না। চলে যাই, তারপর দেখা যাক আজকে কি হয়। আজকে আমার কলেজে কি হবে? আজকে তো কিছুই হবে না, তাড়াতাড়ি চলবেন। আমার মনে হয় প্রবেশ করে ফেলেছে আমাদের। তোর জন্যই তাড়াহুড়ো করে রুমের ভেতর প্রবেশ করতেই ম্যাডাম কত সামনে এসে উপস্থিত। আমাদের জন্য থমকে দাঁড়িয়ে গেলাম। বাকি সবাই আমাদের দিকে তাকিয়ে রইল, মনে হচ্ছে তাদের মুখের ভেতর ঠাস করে একটু করে হিসু করে দিয়ে আসি। কি মিস্টার, দুজনে দেখে একসাথে আসা যাওয়া হয়, একসাথেই লেট করে আসা হয়, এখানে আপুর দোষ টাকার শুনি? ম্যাডাম, আমি কিছু জানি না। আমি ঘুম থেকে উঠে গোসল করে মাহিনকে ফোন দিয়েছিলাম, সে বলতেছে আমি আমার বউয়ের সাথে কথা বলতেছি, পরে কলেজে যাব। কি আর করার, গোসল করে তার জন্য রাস্তায় অপেক্ষা করতেছিলাম। তারপর সে তার বউয়ের সাথে কথা বলা শেষ করে তার সাথেই কেন আসতে হবে? তোমার কি পানি যে তুমি একা একা আসতে পারবে না, নাকি মাহিনের পায়ের উপর ভর করে তুমি হাঁটা চলা করো? কোনটা? ম্যাডাম, আপনি কিন্তু আমার বন্ধুকে এভাবে অপমান করতে পারেন না সবার সামনে। আমরা দুজন সবসময় একসাথে চলাচল করি, সেটা যেখানেই হোক না কেন। তো বিয়ে করে কি বউকে তোমার বন্ধুকে দিয়ে দিবে? যদি তোমার বন্ধু বলে যে তোর বউকে নিয়ে নে? ম্যাডামের এরকম কথা শুনে ক্লাসের সবাই হো হো করে হেসে উঠল। সেটা আমার একদম বিরক্ত লাগতেছে, লজ্জা করতেছে। ম্যাডামকে ঠাস করে একটা থাপ্পড় মারি। এরকম বাজে কথা বলার সাহস কি করে হয় ওনার? কিন্তু একটা তখন কাটাইতেই হবে, তাই ম্যাডামের হাত ধরে টানতে টানতে ক্লাসের বাইরে নিয়ে গেলাম। আর একটা স্টল রোমান্স আমাদের ক্লাসের পাশেই দেখি দরজা খোলা। ভেতরে নিয়ে গেলাম ম্যাডামকে। কোনো কথা নেই, সোজা ম্যাডামের 2 হাত দেয়ালের সাথে চেপে ধরে তার ঠোঁটে আমার ঠোঁট ডুবিয়ে দিলাম। ম্যাডাম তার সর্বোচ্চ শক্তি দেখাচ্ছে আমার উপর, কিন্তু আমার শক্তির সাথে না পেরে একসময় হাল ছেড়ে দিল ম্যাডাম। লিপ কিস করে শেষ করে ম্যাডামের দিকে তাকিয়ে দেখি আজকে ম্যাডাম নীল শাড়ি পরে এসেছে। সেটা আমার সেই রঙের শাড়ি। ম্যাডামের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। ম্যাডাম ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল, দিয়ে শুরু করে দিল তার ভাষণ। কিরকম বেয়াদবি এটা শুনি? কলেজে একটা পার্সোনাল বা প্রাইভেট জায়গা না যে তুমি এরকম ব্যবহার করবে আমার সাথে। এত বড় স্পর্ধা হলো কি করে তোমার? ম্যাডাম, আজকে আপনাকে অনেক সুন্দর লাগতেছে।
একদম নীলপরীর মতো। নীলপরী নীল টিপে আমার মনটা কেড়ে নিলেন। আজকে আবার নতুন করে ইচ্ছে করতেছে এখনই কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে আমার ঘরে পুতুলের মতো সাজিয়ে রাখি, আর আমি বিছানায় বসে আপনাকে দেখতে থাকি। আমি কি বলতেছি আর তুই কি বলতেছিস এসব? না, এরকম আর না। কোনো বাজে মন্তব্য করবে না আমার বিষয়ে। বাজে মন্তব্য করলাম কোথায়? আপনার তো প্রশংসা করলাম, কিন্তু আপনি আমাকে মারলেন কেন? এটা কলেজ, কোনো পার্সোনাল জায়গা না যে তুমি আমাকে লিপ কিস করবে এরকম জায়গায়। এত অভদ্র হলে কেমনে তুমি? আমি ভালো করে জানি আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু লোক লজ্জায় সেটা প্রকাশ করতে ভয় পাচ্ছেন। আচ্ছা, কাউকে বলবো না, আমরা বিয়ে করে নেই, তারপর আপনি আপনার মতো থাকেন, আমি আমার মতো। এত বড় সাহস! এই কথা বলেছে আমাকে? আমাকে বিয়ে করবি তাই না? আচ্ছা, মেনে নিলাম আমাকে বিয়ে করবি। যদি আমিও তোকে বিয়ে করব, যদি তুই আমার ফ্যামিলিকে ম্যানেজ করতে পারিস। আজকে আমি কার মুখ দেখে ঘুম থেকে উঠছিলাম, এত বড় সুখবর পাবো ভাবতে পারিনি। আমার বিশ্বাস হচ্ছে না, আর একবার বলুন প্লিজ প্লিজ প্লিজ, আর একবার বলুন। আমার আব্বু আম্মু আজকে সন্ধ্যায় আসবে। আমি যে বাসায় এসেছি তুমি সে বাসায় আসবে। তুমি যদি তাদের ম্যানেজ করতে পারো তাহলে আমি রাজি। আচ্ছা, আপনি আপনার বাসার ঠিকানাটা আমাকে বলুন, আমি সন্ধ্যায় আসব। তাদের যে কোনো প্রকারে আমি ম্যানেজ করব। ম্যাডাম জি, বাসার ঠিকানাটা বললেন, সেটা শুনে তো আমার অজ্ঞান হওয়ার উপক্রম চলতেছে, কারণ বাসার মালিক তো আমি। আমি বলতে আব্বু মালিক। আপনার মাথা ঠিক আছে? আপনি ওই বাসায় কেমনে থাকেন? কেমনে থাকি বলো? আজব প্রশ্ন তো। কেমনে থাকে মানুষ? আমি সেটা বলতেছি না, আমি বলতেছি আপনি ওই বাসায় কবে আসলেন আর কিভাবে আসলেন। আর কেন, ওই বাসা তুমি চেনো নাকি? ওই বাসার ঠিকানা শুনেই তুমি দেখি আপসেট। ব্যাপার কি? আচ্ছা, সন্ধ্যায় তাহলে দেখা হচ্ছে। এখন চলুন, ক্লাস নিবেন। ক্লাস কেমনে নিব? বাইরে একটু তাকিয়ে দেখো সবাই কোন লেভেলের ক্ষেপে আছে তোমার উপর। গণধোলাই খাওয়ার জন্য রেডি থাকো। আমি এখানে কিছু করতে পারবো না। কি আমি গণধোলাই খাবো আর আপনি চেয়ে চেয়ে দেখবেন, তাই না? তাহলে আমি সন্ধ্যায় আপনার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাব কেমনে? সেটা আমি কিভাবে বলবো? আপনিই ভালো জানেন। যদি এখান থেকে বেঁচে ফিরতে পারেন তাহলে দেখা যাবে পরে। আমাকে এবার ফাঁস হয়নি, আপনি নিজে আমার উপর সব দোষ দিয়ে আপনি বেরিয়ে যাবেন। এখন যদি তুমি কোনো কৌশলে এখান থেকে বেঁচে ফিরতে পারো তাহলে সন্ধ্যায় দেখা হচ্ছে। গুড বাই। তারপর ম্যাডাম বেরিয়ে গেল। একটু উকি মেরে দেখি কয়েকটা ছেলে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে আমাকে পাঠানোর জন্য। আমি ম্যাডাম বেরিয়ে যেতেই আবার তোমার দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলাম, দিয়ে শাহিনকে ফোন দিলাম। এখন কেন আমার কাছে ফোন দিচ্ছে বাসাধন? আমি তো আপনার কোনো সাহায্য করতে যাচ্ছি না, আমি ক্যান্টিনে আছি, একটা মেয়ে পটানোর চেষ্টা করতেছি। আরে শালা, আমার জীবন বেরিয়ে যাচ্ছে আর আপনি মেয়ে পটানোর চেষ্টা করতেছি। তাড়াতাড়ি আইরে ভাই, আমি শেষ। আমি যেতে পারবো না, আমি একটা মেয়ের সামনে বসে আছি, সে আমার দিকে বারবার তাকাচ্ছে আর আমি মজা নিচ্ছি। এখন আমি তাকে পটাবো, আমিও বিয়ে করবো, বুঝছিস? তোর বিয়ের সব দায়িত্ব আমি নেব, তাও তো এইবারের মতো আমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যা, না হলে আমার সারা জীবন পঙ্গু হয়ে থাকতে হবে। একটু বোঝার চেষ্টা কর। আর ডিস্টার্ব করিস না তো। তোর সাথে কথা বলতে বলতে দেখ এখন এই মেয়েটা কিরকম বলার আগেই লোক দিচ্ছে আমাকে। সে হয়তো ভাবতেছে আমি একটা মেয়ের সাথে কথা বলতেছি। চুপ থাক। পায়ে পড়ি ভাই, তুই যে মেয়েকে চাস আমি সেই মেয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিব। নিজে যখন বলবে তখন, এখন প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাবে। কথা দিলি, তাহলে যদি পরে আবার ঘাটতামি করিস তাহলে? আরে শালা, তুই আগে দেখ আমাকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার কিছুক্ষণ যদি হয়েও থাকে তাহলে তো তারা দরজা ভেঙে ভিতরে প্রবেশ করবে, আর আপনার কি হাল করবে বুঝতে পারতেছিস? কেন, খুব শখ? ম্যাডামকে ক্লাস থেকে বের করে নিয়ে এসেছি, রুমে গিয়ে চুম্মা চাটি খাওয়া, এখন দেখ কেমন লাগে। তুই কি এখন আমাকে এখান থেকে নিয়ে যাবি, নাকি আমি অদরাতা শহীদ হব, কোনটা? আচ্ছা, আসতেছি, তোকে ওদের হাতে আর শহীদ হতে হবে না। তারপর শাহিন সহ দেশের সবাইকে সেখান থেকে তাড়িয়ে দিল আর বলল সে নাকি এইখানে প্রস্তাব করবে। ভাবতে পারতেছেন? ইস্ট রুমে এসে পৌঁছানো করবে। শালার কি বুদ্ধি! ভাগ্য ভালো সবাই তাকে গণপিটুনি দেয় নাই। তারপর দুজনেই কোনোভাবে কলেজ থেকে বেরিয়ে সোজা বাসার দিকে এক দৌড়ে 1 মিনিটের মধ্যে বাসায় দুজনে পৌঁছে গেলাম, তাও আবার আমার বাসায়। দুজনে হাঁপাতে লাগলাম, হাঁপাতে হাঁপাতে বাসর ঘরে প্রবেশ করলাম। আমাদেরকে দেখে বলল, কিরে, তোদের দুজনকে এরকম দেখাচ্ছে কেন? কেউ কি তোদের দোয়া করেছে নাকি হিসেবে দৌড়ে আসলি? নামো, সেরকম কিছু না, কিন্তু আজকে আমি বিয়ে করতে যাচ্ছি, দোয়া দাও। কি অবস্থা বল, কথা বলতেছিস? কিসের বিয়ে করতে যাচ্ছিস? থাপ্পড় খাবি? সব সময় বেয়াদবি, সব সময় ফাজলামো। ফাইজলামও করতেছি না। তুমি উপরতলার কাদেরকে ভাড়া দিয়েছো? একটা মেয়েকে।
মেয়েটা নাকি একটা কলেজে জব করে। তুমি জানো না সেই মেয়েটাই তোমার ছেলের বউ হতে যাচ্ছে? কি বলো, পছন্দ আছে নাকি না? কি বলিস? ওই মেয়েটা তো অনেক সুন্দর, তাই নাকি? সত্যি? কবে এসব হলো তোর? একটু ধৈর্য ধরো। তুমি একসাথে যত প্রশ্ন করতেছো না, সবকিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছি না। এখন তুমি বলো, মেয়েটা তোমার কেমন লাগে? মেয়েটাকে তো ভালোই লাগে, কিন্তু তোর থেকে 1 বা 2 বছরের বড় বড় মনে হয়। এটা ঠিক না, এটা হচ্ছে না। পাতা সমস্যা কোথায়? আমি যদি সংসার করে খেতে পারি, তোমার তো সমস্যা থাকতে পারে না, তাই না? তোমার তো পছন্দ হয়েছে, তাই তো? কিন্তু তোর আব্বু কি বলবেন? মেনে নিবেন তো? আমার তো কোনো সমস্যা নেই, তোর আব্বু। আমার আম্মু থাকতে আবার টেনশন কেন? আমাকে নিতে হবে। তুমি আব্বুকে ম্যানেজ করবে যে কোনো উপায়ে। আমি এখন যাই হোক, রুমে গিয়ে রেস্ট করি। সন্ধ্যায় তাদের বাসায় যাব। কিন্তু কার সাথে বিয়ের আলাপ করবি? মেয়েটার সাথে? মেয়েটা ওর আব্বু আম্মু তো বাসায় নেই। আজকে সন্ধ্যায় আসবে, রাতে আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। এন্ড সব ঠিকঠাক করে তারপর নিচে আসবো, এর আগে না। আচ্ছা যা তাহলে, রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে। আমার আম্মুর সাপোর্টে পেয়ে বুকের ছাতি 36 থেকে 56 ইঞ্চি হয়ে গেল। শাহিন আর আমি দুজনে আমার রুমে গেলাম। আমি তো নাচতে শুরু করে দিয়েছি। আমি কখনো ভাবতেই পারিনি, বাট আমার মুখটাকে এত তাড়াতাড়ি হ্যাঁ সূচক জবাব পাবো, তাও আবার সোজা বিয়ের প্রস্তাব। ভাবতেই অবাক লাগতেছে। আমি আর শাহিন দুজনেই আমার ঘুমের ভেতর অপেক্ষা করতেছি কখন সন্ধ্যা হবে। সন্ধ্যা হতে আর বেশি দেরি নেই, তাই আমাদের জন্য প্রিয়তে রাখলাম, কারণ একটু পর ম্যাডামদের বাসায় যাইতে হবে। খুব নার্ভাস লাগতেছে, কি করব, সেখানে গিয়ে কি বলবো বুঝতে পারতেছি না। সন্ধ্যা হয়ে এলো, এখন যাইতে হবে। দেখ, এত নার্ভাস হওয়ার কিছু নাই। যাই, সেখানে গিয়ে বুঝতে পারবো যে আসলে সিচুয়েশনটা কি। আমি আজকে প্রথম এত নার্ভাস হচ্ছি। এর আগে কখনো তো নার্ভাস হইনি, কেন জানি আজকে নিজের অজান্তেই নার্ভাস হয়ে যাচ্ছি। আচ্ছা চল দেখে কি হয় সেখানে। আগে যাই, তারপর কথা বলে তারপর দেখে কি হয়। তারপর শাহিন আর আমি দুজনের উপরে চলে আসলাম। আম্মুকে বলেই দেখি কি হয়। গিয়ে নক করলাম, দরজা খুলে দিল একটা ছোট মেয়ে। কাকে চাই? আর এই সন্ধ্যার সময় কেউ কারো বাসায় যায় নাকি? এই যে বাচ্চা মেয়ে, কিরকম অভদ্র মতো কথা বলতেছে। একটু ভদ্রভাবে কথা বলো, আমরা তোমার বড়। আমি কি ছোট বাচ্চা? আমাকে কোন দিক থেকে মনে হয় যে আমি ছোট বাচ্চা? অভদ্রের মতো ব্যবহার করছেন। ব্যাপার কি? আপনারা কারা? শাইনা ছোট মেয়েটা ঝগড়া দেখে বুঝতে পারলাম আজকে মনে হয় নাই বাসার ভিতরে প্রবেশ করতে পারবো। আমার মনে হয় খুব ভয় হতে লাগলো শাইন কি থেকে কি করে ফেলবে। একটু পর দেখতে পেলাম ম্যাডাম দরজার দিকে এগিয়ে আসতেছে আর আমাদের দিকে আর চোখে তাকিয়ে আছে। তার মানে এখন নয়তো ভিতরে যাওয়ার সুযোগটা পাবো। কি হচ্ছে তিথি এসব? বড়দের সাথে কেউ এইভাবে কথা বলে? দেখুন আপু, কোথাকার কোন ভদ্র ছেলেরা এসে এরকম ডিস্টার্ব করতেছে। বাড়িওয়ালা যে কেন এদেরকে বাসার ভেতরে প্রবেশ করতে দেয় বুঝি না। কি আজব কথা বলতেছিস? বাড়িওয়ালার সাথে কথা বলতেছিস, কিন্তু তোর পাশে যে ছেলেটা দাঁড়িয়ে আছে উনি হচ্ছে বাড়িওয়ালার ছেলে। আমার পরিচয় পেয়ে তিথি চুপসে গেল, আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল দূরে। ওর কথায় তোমরা আমার মন খারাপ করিও না। আসো ভেতরে আসো। আমি ভিতরে গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম। দেখলাম যে কোথাও আঙ্কেল আন্টিকে দেখা যাচ্ছে না। আমি শুধু তাদেরকে খুঁজতেছি। আসলে তাদের চেহারাটা দেখতে চাচ্ছি যে তাদের চেহারার গঠনটা কেমন। তাদেরকে দেখে কি ভয় পাবো নাকি? চোরের মতো এদিক ওদিক তাকানোর কি আছে? মনে হচ্ছে তুমি এই বাসায় আগে কখনো প্রবেশ করনি। উপরতলায় এসেছিলাম এবং প্রতিটা কোনায় কোনায় আমার স্মৃতি আছে, সেটা আপনি চাইলেও দেখতে পারবেন না। কথা হলো আমি আঙ্কেল আন্টিকে খুঁজতেছি। তারা কই? তারা এখন রুমে আছে, মাত্র এসে পৌঁছালো। তোমরা একটু ধৈর্য ধরো, আমি নাস্তা নিয়ে আসছি তোমাদের। তোমরা বসো, আমি তাদেরকে বাহিরে পাঠিয়ে দিচ্ছি। বাসায় কি এ বিষয়ে কোনো কথা বলেছিলা নাকি আমি প্রথম পর্ব? ম্যাডাম আমার মুখ থেকে তুমি ডাক্তার শুনে অবাক হয়ে আমার দিকে পেছন ফিরে তাকালো, তারপর মুচকি হাসি দিয়ে চলে গেল। কোনো কথার উত্তর দিল না। তারপর আমিও কোনো কিছু না বলে চুপচাপ বসে পড়লাম। একটু পর দেখলাম ম্যাডাম নাস্তা নিয়ে আমাদের সামনে চলে আসলো। এসে আমার অপর সাইডে বসে পড়লো। শাহিন এক সাইডে, আমি শাহিনের পাশে বসে আছি। ম্যাডাম আমার দিকে তাকাচ্ছে। তুমি আর শাহিন যে আন্টিকে নিয়ে আসলেই হয়, উপরে আসতে কি আন্টির কষ্ট হয়? আরে সেরকম কোনো কথা না, আসলে আমি এখানে খুব নার্ভাস হয়ে যাচ্ছি। আঙ্কেল আন্টিকে কি করে বোঝাবো যে আমি, তারা কি মেনে নিবে নাকি আমাকে তাড়িয়ে দেবে, সেটাই খুব ভাবাচ্ছে আমাকে। ম্যাডাম সুন্দর আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমি কি করব বুঝতে পারতেছি না। আমার আব্বু করতেছে, একটু পর আঙ্কেল আন্টি আমার সামনে এসে বসে পড়লো।
আমি তাদেরকে সালাম দিয়ে দাঁড়িয়ে পড়লাম। তারপর আঙ্কেল আন্টি আমাকে বসতে বলল। আমি বসে পড়লাম। ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলতে লাগলাম। কথা বলতেছি অন্য বিষয়ে, এখনো বিয়ের কথা বলতে পারিনি। এজন্য ম্যাডাম আমার দিকে চোখ রাঙিয়ে আছে। শাহিন আমার পাশ থেকে আমার কোমরে চিমটি কাটতে সে যে আমি যেন বিয়ের কথাটা বলি, কিন্তু বলতে পারতেছি না। চুপচাপ বসে আছি মাথা নিচু করে। কি বলবো ভেবে পাচ্ছি না। ম্যাডাম তো আমাকে লোকে খেয়ে ফেলবে। আসলে আন্টি আঙ্কেল আপনাদেরকে একটা কথা বলতাম, যদি মনে কিছু না করতেন। আরে তুমি কথা বলবা, সেটা আবার অনুমতি নিতে হয়? বলো, আমি শুনতেছি। কোনো সমস্যা নেই, তোমার মনের কথা সব বলতে থাকো, আমি শুনতেছি। আমি আপনার বর, আমাকে বিয়ে করতে চাই। আমি জানি তিনি আমাকে বড়, কিন্তু ভালোবাসে থেকে তো অন্য কোনো কিছু বড় হতে পারে না। আমি তাকে মন থেকে ভালোবাসি এবং তাকে সারা জীবন আমার সঙ্গে রাখতে চাই। সারা জীবন সঙ্গিনী হিসেবে আমি তাকে চাই। প্লিজ আপনারা কেউ আমাকে ভুল বুঝবেন না। প্লিজ আমার কথাটা আপনারা রাখবেন আশা করি। আমি অনেক বড় আশা নিয়ে এসেছি আপনাদের কাছে। এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে তো তোমার থেকে সম্ভবত 2 থেকে 3 বছরের বড় হবে। তোমরা তো মেনটেন করে নিতে পারবে না। সবসময় তোমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকবে। আমাদের মাঝে এরকম কিছু হবে না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমরা নত, আমাদের এখানে থাকবেন, অন্য কোথাও তো যাচ্ছে না। মনে করবেন যে এক পরিবারে আছি। আমার সমস্যা কি আপনারা তো দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার কথাটা, কিন্তু তোমাদের মাঝে যদি ভবিষ্যতে কোনো রকম ঝগড়াঝাটি হয় তখন আমি কি করব বলো? আমাদের মাঝে কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি বাবা। আমাকে তো তুমি বিশ্বাস করো, তাই না? আর তাকে আমি আমার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবো। তুমি তো বুঝতে পারতেছো আমার কোনো সমস্যা হবে না। এখন তোমরা দুজন এখান থেকে চলে যাও, আমি আমার হবু ছোট্ট স্বামীর সাথে একটু কথা বলবো। বাবা মায়েদের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও জানে না। তিনি বলে একজন কলেজের শিক্ষক। এখন তার ব্যবহার দেখে মনে হচ্ছে যে তিনি এখনো মনে হয় ক্লাস 1-2-তে পড়ে। আচ্ছা যাই হোক, আমার সুযোগ করে দিল। তাদেরকে সেখান থেকে পাঠিয়ে দিয়ে তারপর আঙ্কেল আন্টি সেখান থেকে চলে গেল। ম্যাডাম হঠাৎ করে আমাকে টানতে টানতে একটা রুমের ভিতরে নিয়ে গেল। আমি শাহিনকে ইশারা করে বললাম, ফটোটা একটু পরিয়ে নে, তাহলে তোর জন্য ভালো হবে। আচ্ছা, এটা কোন রকমের ব্যবহার হলো? শাহিন ওখানে কি মনে করবে? আপনি হঠাৎ করে আপনারা আমাকে এভাবে নিয়ে আসেন এখানে। তুমি তো হুডে অনেক কথা বলছিলে, অনেক রোম্যান্সের কথা বলছিলে, কিন্তু আজকে আমি তোমাকে বাস্তবে সে সব কিছু করে দেখাচ্ছি। দেখো, আমাদের বিয়ে হয়ে যাবে কয়েকদিনের ভেতরে। তারপর হঠাৎ করে ম্যাডাম আমার ঠোঁটে তার ঠোঁট লাগিয়ে কিস করতে লাগলো। আপনারা এখনো এখানে দাঁড়িয়ে আছেন? এখন তো আমাদের ছোট স্বামী ক্লাস বয়ের রোমাঞ্চকর। আপনারা দেখে কি করবেন? নেক্সট সিজনে বিয়ের দাওয়াত খাইতে পারবেন, সেই পর্যন্ত অপেক্ষা করুন। আজকের মতো চলে যাচ্ছি, গুড বাই।